ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। স্বামীজি বলেছিলেন, শিক্ষা হলো মানুষের মধ্যে ইতিমধ্যেই থাকা উৎকর্ষের প্রকাশ। তো সেই শিক্ষার খোল নলচে পাল্টে দেওয়ার জন্য জাতীয় শিক্ষানীতি ঘোষিত হলো। কত বছর পরে ঘোষিত হলো? না, 34 বছর পরে। সুতরাং যুগের উপযোগী করে তুলতে শিক্ষার পরিবর্তন যে প্রয়োজন, এটা নিয়ে কোনো বিতর্ক হতে পারে না। কিন্তু কথা হচ্ছে সেই পরিবর্তনটা কোন দিকে এবং কোন খাতে বইছে। দেখুন, শুরুতেই একটা কথা বলে নেওয়া ভালো, আমরা এই বিষয়ে বিশেষজ্ঞ নই। যারা বিশেষজ্ঞ, যারা শিক্ষাবিদ, যারা দশকের পর দশক শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত আছেন, এই অনুষ্ঠানে তাদের সঙ্গে কথা বলে আমরা বোঝার চেষ্টা করব যে এই যে পরিবর্তন একেবারে প্রাথমিক স্তর থেকে গবেষণা স্তর পর্যন্ত, সেই পরিবর্তনগুলো আসলে কোন খাতে বইছে। এবং গত 24 ঘন্টায় বঙ্গ রাজনীতি হারিয়েছে প্রিয় ছোটদাকে, সোমেন মিত্র। আপনারা জানেন, এই অনুষ্ঠানেও নিয়মিত তিনি নানা ইস্যুতে তার দলের অবস্থান স্পষ্ট করতেন। তাঁর আত্মার প্রতি শান্তি কামনা করে আমি এই অনুষ্ঠান শুরু করব এবং শুরুতেই আপনাদের দেখাবো জাতীয় শিক্ষানীতির বুনিয়াদী ক্ষেত্রে বিভিন্ন ভাগে আলোচনার সুবিধের জন্য আমরা ভাগ করে নিয়েছি এই অনুষ্ঠানটাকে। বুনিয়াদী ক্ষেত্রে জাতীয় শিক্ষানীতিতে কি পরিবর্তন আসছে দেখুন। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল বলেছিলেন, শিক্ষার শেকড়ের স্বাদ তেতো হলেও সেই স্বাদ সহ্য করতে পারলে তার ফল হবে মিষ্টি। বুনিয়াদী শিক্ষার সেই শেকড়কে মজবুত করতে কি নতুন জাতীয় শিক্ষানীতি? এমনটাই অবশ্য দাবি কেন্দ্রের। মোদী সরকারের দাবি, স্কুল শিক্ষার অধিকারকে গুরুত্ব দিয়ে 3 থেকে 18 বছর বয়সীদের স্কুলের গণ্ডির মধ্যে আনার লক্ষ্যে 34 বছর পর শিক্ষানীতি বদল করা হলো। বুধবার যে পরিবর্তনের স্বীকৃতি দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের বদলে শিক্ষামন্ত্রক ফেরালো মোদী সরকার। নতুন জাতীয় শিক্ষানীতিতে খোল নলচে বদলে ফেলা হলো বুনিয়াদী শিক্ষার। স্বীকৃতি দেয়া হলো প্রি স্কুলকে। কি বলা হয়েছে নতুন শিক্ষানীতিতে? বলা হয়েছে, এখনকার মতো 10+2 মডেলে স্কুল শিক্ষা থাকবে না। নতুন মডেল হবে 5+3+3+4। অঙ্গনওয়াড়ি বা ICDS এর আলাদা কোনো অস্তিত্ব থাকবে না। সেগুলি ঢুকে যাবে প্রাক স্কুলের মধ্যে। প্রথম ও দ্বিতীয় শ্রেণী এবং তার আগে 3 বছর প্রাক স্কুল শিক্ষা মিলে মোট 5 বছরে তৈরি হবে শিশু শিক্ষার ভিত। স্কুল জীবনের এই প্রথম 5 বছর হবে 3 থেকে 8 বছর বয়স পর্যন্ত। বুনিয়াদী শিক্ষার পর স্কুল শিক্ষার প্রস্তুতি পর্ব পড়ুয়ার 8 থেকে 11 বছর বয়স পর্যন্ত, অর্থাৎ তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী। পরবর্তী 3 বছর 11 থেকে 14 বছর পর্যন্ত ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী হচ্ছে মাঝারি শিক্ষা। এবং স্কুল জীবনের শেষ 4 বছর অর্থাৎ 14 থেকে 18 বছর বয়স পর্যন্ত নবম থেকে দ্বাদশ শ্রেণী। নতুন শিক্ষানীতিতে বলা হয়েছে, সকলের জন্য শিক্ষার অধিকার নিশ্চিত করাই লক্ষ্য কেন্দ্রের। 2025 সালের মধ্যে সকলের জন্য প্রাথমিক শিক্ষা নিশ্চিত। 34 साल से शिक्षा नीति में परिवर्तन नहीं हुआ था और इसलिए आज का ये जो परिवर्तन है और जो नई शिक्षा नीतियां है, मुझे विश्वास है कि पूरा समाज और सभी देशवासी इसका स्वागत करेंगे। जो बुनियादी शिक्षा है, हर बच्चा जो कक्षा 3 में पहुंचेगा उसकी बुनियादी शिक्षा अचीवमेंट हो, वो 2025 मतलब 6 साल के अंदर करने की बात है। 2017 সালের মার্চ মাসে কেন্দ্রের কাছে প্রাথমিক শিক্ষা নিয়ে একটি রিপোর্ট দিয়ে বণিক সভা অ্যাসোচেম বলেছিল, প্রাথমিক শিক্ষায় 3 বছরের প্রি স্কুল বাধ্যতামূলক করা হোক। বুনিয়াদী শিক্ষার ভিত মজবুত করতে তা খুবই জরুরি। তাই প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সঙ্গে 3 বছরের প্রি স্কুল শিক্ষাকে অন্তর্ভুক্ত করা হোক। পাশাপাশি বিষয়টি দেখার জন্য তৈরি করা হোক একটি রেগুলেটরি বোর্ড। নতুন শিক্ষানীতি প্রণয়নের পর অ্যাসোচেমের দাবি, সেই আবেদনই সাড়া দিয়েছে কেন্দ্র। খুবই পজিটিভ। স্কুল ড্রপআউটসের অনেকটা আপনার কারণ হিসেবে আমাদের যেটা ছিল যে যেহেতু ফাউন্ডেশন লার্নিংটা ঠিকমতো হচ্ছে না, সেই জন্য এই প্রবলেমটা তৈরি হচ্ছে। সুতরাং এই স্টেপ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেটা উনি নিয়েছেন, সেটা আমি ওয়েলকাম করি। প্রথম স্তর হবে শিক্ষার, সেটা একেবারে 3 বছর বয়স থেকে শুরু করে এই অঙ্গনওয়াড়ি ব্যবস্থাটা এখন মিলিয়ে দেওয়ার কথা হচ্ছে প্রাথমিক স্কুলের প্রথম দিকটা। এটা যদি ঠিকমতো করা হয় তাহলে নিশ্চয়ই ফল ভালো হবে। গান্ধীজি চেয়েছিলেন মাতৃভাষার মাধ্যমে শিক্ষা দিতে। তিনি বলেছিলেন, মাতৃভাষায় শিক্ষা দান করলে শিক্ষার্থীদের সৃষ্টিধর্মিতা তৈরি হবে।
জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি আগ্রহ বাড়বে, তারা নৈতিকতার প্রতি আকৃষ্ট হবে। নতুন জাতীয় শিক্ষানীতিতেও বলা হয়েছে অন্তত গ্রেড 5 বা 5ম শ্রেণী পর্যন্ত পড়ুয়ারা স্কুল শিক্ষা পাবে মাতৃভাষায় বা আঞ্চলিক ভাষায়। সম্ভব হলে 8ম শ্রেণী পর্যন্ত মাতৃভাষা বা স্থানীয় ভাষায় ক্লাসে পড়ানো হবে। কেন্দ্রের দাবি, মাতৃভাষায় বা আঞ্চলিক ভাষায় পড়তে পারলে শিক্ষার মধ্যে সহজেই ঢুকতে পারবে পড়ুয়ারা। শক্ত হবে বেসিক এডুকেশন বা বুনিয়াদী শিক্ষার ভিত। যদিও এই নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষাবিদদের একাংশ। তাদের প্রশ্ন, মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান হলে কি বঞ্চিত হবে ইংরেজি? বাইরের রাজ্যে থাকা এই রাজ্যের পড়ুয়ারা কি সেই রাজ্যের স্থানীয় ভাষা পড়তে বাধ্য হবে? প্রথম কথা মনে করার দরকার আছে যে ভারতবর্ষ মাল্টিলিঙ্গুয়াল দেশ। এটা জার্মানি অ্যাফোর্ড করতে পারে, এটা চায়না অ্যাফোর্ড করতে পারে। ভারতবর্ষ বোধহয় একমাত্র দেশ যেখানে এতগুলো রিচ মাতৃভাষা। এটা তো সম্ভব নয়। এটা কি করে হয় আমি বুঝতে পারলাম। শিক্ষাবিদরা একমত, প্রাথমিক শিক্ষাই হচ্ছে জীবনের ভিত্তি। সেই ভিত্তি শক্ত হওয়া খুব জরুরি। কিন্তু বর্তমান পরিকাঠামোয় তার বাস্তবায়ন কতটা সম্ভব, সেই প্রশ্ন কিন্তু রয়েই গেল। কৃষ্ণেন্দু অধিকারী ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি শিক্ষাবিদ ডক্টর পবিত্র সরকারের কাছে যাব। পবিত্রবাবু, আবার বলছি, আমরা বিশেষজ্ঞ নই, কিন্তু এটুকু অন্তত জানি যে প্রথম বিশ্বে বুনিয়াদী শিক্ষার ওপর অত্যন্ত গুরুত্ব দেওয়া হয় এবং মনে করা হয় যে একটা শিশু তার গোটা জীবন বড় হওয়ার পর তার কেরিয়ারের 90% অন্তত নির্ভর করে যে বুনিয়াদী শিক্ষা কিভাবে সে পেয়েছে, কি পেয়েছে। আমি যদি এই জাতীয় শিক্ষানীতি দেখি, ক্লাস 1, ক্লাস 2, তার আগের 3 বছর ধরে 5 বছরে শিশু শিক্ষার ভিতটা তৈরি হচ্ছে এবং ক্লাস 5 পর্যন্ত মাতৃভাষা বা স্থানীয় ভাষার মাধ্যমে শিক্ষা দেওয়া হবে, ক্লাসে সেই ভাষায় পড়ানো হবে, তবে বিষয় হিসেবে ইংরেজি থাকতে পারে এবং এই ব্যবস্থা ইংরেজি মাধ্যমে স্কুলগুলোর ক্ষেত্রে প্রযোজ্য নয়। ওভারঅল আপনার কাছ থেকে যদি মন্তব্যের জন্য যাই, পবিত্রবাবু। যেটা হলো যে যা ভাবা হয়েছে ঠিক আছে, কিন্তু এর মধ্যে কিছুটা ফাঁক আমি লক্ষ্য করছি। ফাঁক এখানেই লক্ষ্য করছি যে এটা খুব স্বাগত জানানোর মতো ব্যাপার যে মাতৃভাষার মাধ্যমে শিক্ষার একটা ব্যবস্থা সরকারিভাবে অনুমোদন লাভ করেছে। কিন্তু এটা নতুন কিছু নয়, গান্ধীজির কথা বলা হলো, রবীন্দ্রনাথও বলেছেন, এবং ভারতের স্বাধীন হওয়ার পর থেকে যত কমিশন, যত কমিটি হয়েছে, সবাই বলেছে যে মাতৃভাষায় প্রথম কয়েকটা বছর অব্যাহতভাবে শিক্ষা হোক, তারপরে দ্বিতীয় ভাষা আসুক। যাই হোক, আমাদের মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত অভিভাবকদের আন্দোলনের ফলে সরকার কমিটি, আমার মনে আছে, সেটাও ঠিক এইখান থেকেই শুরু হচ্ছে রিপোর্টটা। হ্যাঁ 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 অশোক মিত্র কমিয়ে আনলেন, আমি আরো কমিয়ে আনলাম। এখন ক্লাস 1 থেকেই সরকারি একটি অধ্যাদেশের ফলে 2001 বা 2 থেকে ক্লাস 1 থেকে পশ্চিমবাংলায় শুরু হয়েছে। এটা ঠিক আছে। যারা এই আন্দোলনটা করেছিলেন তারা কেউ চাননি যে ইংরেজি মাধ্যম হোক। যারা ইংরেজি ক্লাস 1 থেকে চেয়েছিলেন তারাও চেয়েছিলেন যে মাতৃভাষার মাধ্যমে প্রাথমিক শিক্ষা হোক। সেই ব্যবস্থাটা বহাল আছে। কিন্তু এই যে বলা হচ্ছে মাতৃভাষা অথবা আঞ্চলিক ভাষায়, এর মধ্যে একটা ফাঁক আমি লক্ষ্য করছি। অর্থাৎ যে মাতৃভাষাটা অন্য একটা প্রদেশের সংখ্যালঘু, ধরা যাক বাঙালি অভিভাবক মহারাষ্ট্রে থাকবেন, তার ছেলে মেয়েদের পড়াবেন, সেখানে বাংলা মাতৃভাষায় কি বাঙালি ছেলে মেয়ে পড়তে পারবে? বা মারাঠি ছেলে মেয়ে কর্ণাটকে এসে সে কি মারাঠি ভাষায় পড়তে পারবে? বা হরিয়ানায় গিয়ে সে কি মারাঠি ভাষায় পড়তে পারবে? এই কথাটা স্পষ্ট নয় এবং এই কথাটা মনে হয় স্পষ্ট হওয়া দরকার যে কতদূর পর্যন্ত সরকার পারবে যে মাতৃভাষায় পড়ানোর যোগ্যতা যে মাতৃভাষা অর্জন করেছে, সব মাতৃভাষা এখন অর্জন করেনি, যে মাতৃভাষায় এই প্রাথমিক শিক্ষা দেওয়ার যোগ্যতা আছে সেই মাতৃভাষা সুনিশ্চিত করতে পারবে সরকার কি পরিবেশে, এইটে নিশ্চিত নয়। এটা পরিষ্কার হওয়া দরকার। দ্বিতীয় কথাটা এই যে ইংরেজি মাধ্যম স্কুলগুলোর
ক্ষেত্রে এটা এইখানে আমার একটা দ্বিতীয় প্রশ্ন থাকবে আপনার কাছে, যে এই জাতীয় শিক্ষানীতিতেই দেখছি যে 2025 সালের মধ্যে সমস্ত শিশুকে প্রাথমিক শিক্ষার আওতায় আনা হবে। আমি বলছি, আমার শুনতে খুব ভালো লাগছে, একই সঙ্গে খুব খারাপও লাগছে যে এতদিন আনা হয়নি, কিন্তু আমি বলছি স্বাধীনতার 73 বছর পরও যেটা হয়নি সেটা 2025 সাল অর্থাৎ আগামী 5 বছরের মধ্যে কিভাবে সম্ভব হবে সেই দিশাটা খুব স্পষ্ট নয়। পাশাপাশি আরেকটা যেটা আমাদের রাজ্য এবং অন্যান্য বহু রাজ্যের ক্ষেত্রে একটা মূল সমস্যা, সেখানে এই নীতিতে বলা হচ্ছে যে ছাত্র শিক্ষকের অনুপাত খুব গুরুত্বপূর্ণ এবং 30:1 অর্থাৎ 30 জন ছাত্র প্রতি একজন শিক্ষক, আবার আর্থিক দিক থেকে বা সামাজিক দিক থেকে পিছিয়ে পড়া এলাকায় 25 জন ছাত্র প্রতি একজন শিক্ষক। আমি বলছি কলকাতা শহরে 100 জন ছাত্র প্রতি একজন শিক্ষক আমরা বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে দেখেছি। তো আমি বলছি এগুলো শুনতে ভালো লাগছে, কিন্তু বাস্তবায়িত করা কি সম্ভব পবিত্রবাবু? এটা খুব সংগত এবং সুন্দর প্রশ্ন। দেখো, আমিও এক সময় পশ্চিমবাংলার প্রায় তখন যে কটা জেলা ছিল সব কটা জেলায় ঘুরে প্রচুর প্রাথমিক স্কুলে আমি গেছি। সেখানে এই অনুপাতটা তছনছ হয়ে গেছে, সেটা আমি লক্ষ্য করেছি, অনুপাত বজায় থাকেনি। আর এই প্রস্তাবটার মধ্যে সব প্রস্তাবে এটা থাকে যে আমরা একটা সাংঘাতিক কিছু করতে যাচ্ছি। একটা ইংরেজিটাকে বলে সেলফ কনগ্র্যাচুলেটরি, একটা সেলফ কনগ্র্যাচুলেটরি টোন একটা থাকে, যা করতে যাচ্ছি সেটা করে ফেলেছি এইরকম একটা ধারণা তৈরি করবার একটা চেষ্টা থাকে। যে তুমি একদম ঠিক বলেছ যে 73 বছরে প্রায় 70% দারিদ্র্যের দেশে, যেখানে $2 রোজগার শতকরা 68% জনসংখ্যার নেই, সেখানে 73 বছরে যা সম্ভব হয়নি তা 2025-এর মধ্যে সম্ভব হয়ে যাবে বা 2030-এর মধ্যে। এই কথাটার মধ্যে একটা স্বপ্ন আছে, যে স্বপ্নটা খুব বাস্তব বলে আমার মনে হয় না। কারণ ছেলেমেয়েরা যে স্কুলে আসে না সেটা শখ করে নয়, খেলাধুলো করবার জন্য নয়, তারা বাড়ির রোজগারের একটা দায়িত্ব নেয়। তারা রেস্টুরেন্টে কাজ করে, মোটরের গ্যারেজে কাজ করে, গ্রামে গরু বাছুর চড়ায়, বাগালি করে, এই সংসারের উপার্জন বাড়ায়। এই সরকারের পক্ষে কি সেটা সম্ভব হবে যে সংসারকে ওই উপার্জনটা নিশ্চিত করে ছেলে মেয়েগুলোকে স্কুলে নিয়ে আসা? 73 বছরে এটা সম্ভব হয়নি, আগামী 5 বছরে এটা সম্ভব হবে। এটা পিসি সরকারের ম্যাজিক নয়, এটা হবে। আমি এই ব্যাপারে খুব উৎসাহটা ভাগ করে নিতে পারছি না সরকারের সঙ্গে। একেবারে অনেক ধন্যবাদ আপনাকে। পবিত্রবাবু বলছিলেন যে এই ভারতবর্ষের আর্থসামাজিক অবস্থায় বহু ক্ষেত্রে শিশুদের স্কুলে আনতে গিয়ে কিন্তু পরিবারকে আগে আর্থিক নিশ্চয়তা দিতে হয়, যেটা আমি জানি না 130 কোটির দেশে এই মুহূর্তে 2020-তে ভারতবর্ষ যেখানে দাঁড়িয়ে, সেখানে নিঃসন্দেহে লক্ষ্য এবং স্বপ্ন থাকা তো অবশ্যই উচিত, কিন্তু স্বপ্ন পূরণের তাগিদে বাস্তবতাটাকে বোধহয় ভুললে চলবে না। আমি দ্রুত বুনিয়াদি থেকে এবার আপনাদের সামনে যে প্রতিবেদনটা রাখবো সেটা হচ্ছে ক্লাস 9 থেকে 12, নবম থেকে দ্বাদশ শ্রেণী অবধি কি পরিবর্তনে সব থেকে বড় পরিবর্তন সেই আমাদের সময়, আমাদের বহু আগে থেকে যা চলে আসছে, সায়েন্স, আর্টস এবং কমার্সের এই যে চিরাচরিত ব্যবধান সেটা ঘুঁচছে। আইডিয়াটা কি দেখুন। আমূল পরিবর্তন নবম থেকে দ্বাদশ পর্যন্ত। চিরাচরিত ব্যবধান ঘুচে যাচ্ছে কলা ও বিজ্ঞানের। খুশিমতো বিষয় বাছার সুযোগ পড়ুয়াদের সামনে। 1986 পর 2020, 34 বছর পর বদল এলো জাতীয় শিক্ষানীতিতে। বুধবার নতুন শিক্ষানীতিতে সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। বর্তমান শিক্ষা ব্যবস্থায় দশমের সিলেবাসের ওপর হয় মাধ্যমিক, দ্বাদশের সিলেবাসের ওপর উচ্চ মাধ্যমিক। কিন্তু নতুন শিক্ষানীতি অনুযায়ী মাধ্যমিক স্তরে শিক্ষা ব্যবস্থা হবে 4 বছরের, নবম থেকে দ্বাদশ। দশম ও দ্বাদশের বোর্ড পরীক্ষা হবে নতুন ভাবে। তার জন্য তৈরি করা হবে মূল্যায়ন সংস্থা পরখ। বোর্ডের পরীক্ষার ক্ষেত্রে একবার পরীক্ষা দিয়ে সন্তুষ্ট না হলে থাকছে ইমপ্রুভমেন্ট এক্সামিনেশন দেওয়ার সুযোগও। কেন্দ্রের এই নতুন নীতির ফলে কি গুরুত্ব কমলো বোর্ড পরীক্ষার? তেমনই আশঙ্কা শিক্ষাবিদ ও বিশিষ্ট জনেদের একাংশের। 9, 10, 11, 12-এর যে 4 বছরের যে একটা কমপ্লিট কোর্সের জায়গার কথা ভাবা হচ্ছে উইদাউট মাধ্যমিক, এখানে ড্রপ আউটটা প্রচন্ড বেড়ে যাবে বলে আমি মনে করি। সেমিস্টারের লক্ষণটা আমি ইউনিভার্সিটি যা দেখেছি জঘন্য। সেটা যদি স্কুল লেভেলে হয়
তাহলে কি হবে? টিক দেওয়া ছাড়া কোনো রাস্তা থাকবে না। 4 লাইন এখনই লিখতে পারে না। তো বলতে হবে আমাদের দেশের স্কুলের যে হালত এখন, সেখানে 15 বছর টেনে নিয়ে যাওয়া যে কি ভীষণ বিরূপ, মানে বিচ্ছিরি অবস্থা সৃষ্টি হবে। না আছে ল্যাবরেটরি, না আছে ভালো শিক্ষক, না আছে পড়াবার মতো লোকজন, খালি ওই টিউশন করে ঘুরে বেড়ায়। শিক্ষাবিদদের অনেকে আবার নতুন ব্যবস্থাকে স্বাগত জানিয়েছেন। স্কুল স্তরের যে শিক্ষার স্ট্রাকচারটা বা গঠনটা, সেটাকে বদলানো হয়েছে। সেটা বদলে একটা করা হয়েছে যে 12 ক্লাস পর্যন্ত একটা স্কুলে পরীক্ষা, সেটাকে এইরকম করা হয়েছে। আপত্তির কোনো কারণ দেখি না। আমাদের বাপ ঠাকুরদাদের আমলে এটা একরকম 10+2 এই হিসেব ছিল। এই যে ক্লাস 8-এর শেষে একটা ধাপ এবং ক্লাস 12-এর শেষে একটা ধাপ, একদিকে এটা খারাপ না। আমাদের দেশে যে অবস্থা, তাতে যদি ক্লাস 8 পর্যন্ত আমরা সকলকে দিতে পারি, সেটা খুব মানে যথেষ্ট হবে প্রথম পর্যায়ে। নতুন নীতিতে বলা হয়েছে বোর্ড পরীক্ষার পাশাপাশি নবম থেকে দ্বাদশ এই 4 বছরে হবে 8টি সেমিস্টার। কেন্দ্রীয় সরকার যেটা ড্রাফট হিসাবে প্রকাশ করেছিল, সেই একই ড্রাফটটা প্রায় আনচেঞ্জড রেখে বা অপরিবর্তিত রেখে দেখলাম গতকাল মন্ত্রিসভায় পাস করিয়েছে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যেটা ছিল, এই দুটো ভাগটাকে তুলে দিয়ে একসঙ্গে সেকেন্ডারি ওরা বলছে। এবং সেখানে যেটা বলা হচ্ছে যে এই নবম থেকে দ্বাদশ পর্যন্ত এই যে টোটাল সেকশনটা, এখানে 8টা সেমিস্টার হবে। আবার কথাও বলা হচ্ছে যে আবার বোর্ড পরীক্ষাও দুটো হবে। এই সার্বিক ব্যাপারটা যদি আমরা সাম আপ করি, দেখা যাচ্ছে যে পুরো বিষয়টা হচ্ছে তালগোল পাকিয়ে যাচ্ছে। শুধু পরীক্ষা পদ্ধতিতে বদল নয়, বদল আসছে বিষয় বাছাইয়ের ক্ষেত্রেও। নতুন নীতিতে বলা হয়েছে আমূল পরিবর্তন আনা হচ্ছে নবম থেকে দ্বাদশ পর্যন্ত। সায়েন্স, আর্টস, কমার্সের চিরাচরিত ব্যবধান ঘুচে যাচ্ছে। যেমন খুশি বিষয় বাছার সুযোগ থাকবে পড়ুয়াদের সামনে। চাইলে কলা বিভাগের সঙ্গে পড়তে পারবে বিজ্ঞানের বিষয়। কেন্দ্রের দাবি, এর ফলে অনেক বেশি ও বিভিন্ন রকম বিষয় একসঙ্গে পড়ার সুযোগ মিলবে। মৌলিক চিন্তাকে উৎসাহ দিতে কমবে পাঠ্যক্রমের বোঝা। এই যে বিভিন্ন রকম সাবজেক্ট পড়ার একটা স্কোপ খুলে যাচ্ছে, সেইটা আমার মনে হচ্ছে ভীষণ অ্যাডভান্টেজিয়াস হতে চলেছে বিভিন্ন স্টুডেন্টদের জন্য, যারা সব সময় একটা গোটা স্ট্রিমের সবকটা সাবজেক্টে কমফোর্টেবল নয়, বাট তাদের বিভিন্ন রকম সাবজেক্টে তাদের স্ট্রেংথ অ্যান্ড উইকনেস দুটোই আছে। এবং অ্যাকচুয়ালি যখন তারা হায়ার এডুকেশনে মুভ করবে, বিভিন্ন অন্যান্য সাবজেক্ট কারিকুলামের মধ্যে অনেক রকম সাবজেক্ট ভেরিয়েশন থাকে। শিক্ষার মূল স্রোতের সঙ্গে কারিগরি বা বৃত্তিমূলক শিক্ষাকে যুক্ত করতে হবে, তাহলেই সম্পূর্ণ হবে শিক্ষার অর্থ, বলেছিলেন মহাত্মা গান্ধী। কেন্দ্রের নতুন জাতীয় শিক্ষানীতিতে বুনিয়াদী শিক্ষার পাশাপাশি জোর দেওয়া হয়েছে বৃত্তিমূলক শিক্ষায়। বলা হয়েছে একাডেমিক শিক্ষার সঙ্গে বৃত্তিমূলক শিক্ষার কোনো তফাৎ থাকবে না, দুটোই চলবে একসঙ্গে। ষষ্ঠ শ্রেণী থেকে শুরু হবে বৃত্তিমূলক শিক্ষা। মূল্যায়ন বিধিতেও রদবদলের কথা বলা হয়েছে শিক্ষানীতিতে। রিপোর্ট কার্ডে শিক্ষকদের পাশাপাশি মূল্যায়ন করবে পড়ুয়া এবং সহপাঠীরা। কৃষ্ণেন্দু অধিকারী, বিজেন্দ্র সিংহ, ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। আমি রাজ্য সরকারের শিক্ষা বিষয়ক যে বিশেষজ্ঞ কমিটি, তার চেয়ারম্যান অভিক মজুমদারের কাছে যাব। অভিকদা, আমরা শুনলাম যে 10+2 এর জায়গায় 5+3+3+4 এইভাবে ভাঙা হয়েছে, এবং ক্লাস 9 থেকে 12 সব থেকে গুরুত্বপূর্ণ তিনটে যেটা চোখে পড়ছে, একদিকে সায়েন্স, আর্টস এবং কমার্সের চিরায়ত সেই ব্যবধান ঘুচে যাচ্ছে, অর্থাৎ অঙ্কের সঙ্গে ইতিহাস নিয়ে কোনো ছাত্রছাত্রী পড়তে পারবে, ফিজিক্সের সঙ্গে সঙ্গীত নিয়ে পড়তে পারবে। বোর্ডের পরীক্ষার ক্ষেত্রে একবার পরীক্ষা দিয়ে যদি কেউ সন্তুষ্ট না হয়, তাহলে ইমপ্রুভমেন্ট এক্সামিনেশন দেওয়ার একটা সুযোগ আছে। আপনার কি মনে হয় এই যে বদলগুলো আনা হচ্ছে, এটা কতটা বৈপ্লবিক, নাকি এর ভেতরে প্রচুর এখনো ইফস অ্যান্ড বাটস থেকে গেছে? দেখুন, এই মডেলটা প্রধানত আমরা দেখেছি, এটা একটা মার্কিন মডেল, আমেরিকান মডেল। আমাদের দেশের ক্ষেত্রে আমার দু একটা প্রশ্ন আছে। যেমন ধরুন, এই 9 থেকে 12 যে ছাত্র বা ছাত্রীটি বলা হচ্ছে নতুন ধরনের সমস্ত কম্বিনেশন নিয়ে পড়াশুনো করতে পারবে, ভালো কথা। এবার আমার প্রশ্ন হচ্ছে, ধরুন ইঞ্জিনিয়ারিংয়ে সে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স এই কম্বিনেশন না থাকলে কি অ্যাপিয়ার করতে পারবে? ধরুন ডাক্তারিতে সে কি শুধু বায়োলজির সঙ্গে সঙ্গীত, ফিলোসফি এবং হিস্ট্রি এই কম্বিনেশন নিয়ে ডাক্তারির দিকে এগোতে পারবে? যদি না পারে, যদি কম্বিনেশনেরই এক ধরনের কোনো শৃঙ্খল থাকে, তাহলে তো এটা কোনো বৈপ্লবিক কিছু হচ্ছে না। ধরুন ফিজিক্স অনার্স পড়তে যাচ্ছে একটি ছেলে,
বা একটি মেয়ে, সে ধরুন 9 থেকে 12 পর্যন্ত অঙ্ক কি তার বাধ্যতামূলক থাকবে? যদি না থাকে তাহলে কি আপনি সেইভাবে আপনার স্নাতক স্তর তৈরি করতে পারেন? যে ফিজিক্স পড়ে শুধু আসছে, সঙ্গে নিয়েছে আপনি যেভাবে বলছেন সঙ্গীত, সে নিয়েছে হয়তো দর্শন, সে আবার হয়তো নিয়েছে ইতিহাস, তার সঙ্গে হয়তো নিয়েছে ধরা যাক অ্যাকাউন্টেন্সি। এইবারে সেই ছাত্রটি বা সেই ছাত্রীটি ফিজিক্স অনার্স পড়তে গিয়ে পদে পদে কি মুখ থুবড়ে পড়বে না? অর্থাৎ এটা বাইরে থেকে দেখতে আমার মনে হচ্ছে খুব চমকদার, কিন্তু কতগুলো বাস্তবিক সমস্যা তো আমাদের মাথায় রাখতে হবে। আমি স্কুল শিক্ষার ক্ষেত্রটুকু নিয়েই কথা বলছি, এবং যেহেতু আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, সেহেতু আমার একটা উদ্বেগ থাকে যে ছেলেমেয়েরা যে উঠে আসবে তার ব্যাকগ্রাউন্ডটা কি হবে, এবং কিভাবে আমরা নির্ধারণ করব যে কোন বিষয়টায় স্নাতক সে পড়তে পারবে, কোন বিষয়ে ধরা যাক কারিগরি ইঞ্জিনিয়ারিং পড়তে যাচ্ছে, তার বেসিক ক্রাইটেরিয়াটা কি হবে। একদম অভিজ্ঞ, আমি জাস্ট আমার একটা প্রশ্ন যোগ করি, সেটা হচ্ছে যে এই ক্ষেত্রে একদম বিদেশে আপনি যেটা বলেছেন মেজর সাবজেক্ট এবং মাইনর সাবজেক্ট, সেই মডেলে যাওয়া হচ্ছে। পাশাপাশি আপনি কি এটাও বলছেন যে শুধুমাত্র সাবজেক্ট বাছার স্বাধীনতা নয়, পাশাপাশি কিন্তু সে যখন কর্মক্ষেত্রে পৌঁছচ্ছে, সেই কর্মক্ষেত্রে পৌঁছানোর পর ইন্টারভিউ বোর্ডে বা চাকরির ক্ষেত্রে সে যাতে ঠক্কর না খেতে হয় তার মানে সাবজেক্ট, প্রিয় সাবজেক্ট বাছার ক্ষেত্রে সৃষ্টিশীলতার জন্য, সেটাও কোথাও একটা রাষ্ট্রের এনশিওর করা উচিত। অর্থাৎ আমি শুধুমাত্র তুমি যে কোনো স্ট্রিমের সাবজেক্ট বাছতে পারবে এই স্বাধীনতাটা শুধু দিলে হবে না, সেই যোগ্যতা অনুযায়ী সে যাতে কর্মসংস্থানেরও ব্যবস্থা করতে পারে। আমি বলছি কেউ যদি একাডেমিক্সেই থাকতে চায় সেটাও দেখা উচিত। আমি শুধু বলছি উচ্চ শিক্ষাটাও কি তার পক্ষে খুব মধুর হয়ে উঠবে? ধরুন একটি শিশু, সে ফিজিক্স অনার্স পড়তে গেছে, অঙ্ক ছিল না, সে কিভাবে তার এই ব্যাকলগটাকে সে কভার করবে কি করে? শুধু চাকরির প্রশ্ন নয়, উচ্চ শিক্ষার প্রশ্ন, পুরো জিনিসটা কি একটু গুবলেট হয়ে যাবে না? অর্থাৎ আমাদের কি ধাপে ধাপে জিনিসটার সঙ্গে সংযোগটা স্পষ্ট করা প্রয়োজন নয়? আরও একটা কথা, সেটা হচ্ছে বুনিয়াদী স্তরের কথা হচ্ছিল, আমি আর একটা কথা বলতে চাইবো, আপনাকে মনে করিয়ে দিতে চাইবো যে এই যে ইংরেজি তুলে দেওয়া হয়েছিল একটা সময়ে, এবং সমাজে কিন্তু ইংরেজির প্রতি আগ্রহের কারণে আবার ফিরিয়ে আনা হয়েছিল, এবং যে কারণে কিন্তু বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের প্রতি মানুষের এই আগ্রহ সেইটা কিন্তু বজায় রইল। অর্থাৎ বলা হলো ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে এটা ব্যবহার করা হবে না। তার মানে কি সেই একই রকমভাবে সমাজে দ্বিস্তরীয় দুটো আলাদা শ্রেণী তৈরি হয়ে যাবে, একদল ইংরেজি মাধ্যম আর একদল ইংরেজি পড়তে পারলো না। অর্থাৎ আমি বলতে চাইছি যে বিষয়টাকে কিন্তু বাস্তব সম্মত করে ভাবা দরকার ছিল। আপনি কোথাও বলছেন যে একেবারে যে কোথাও একটা এলিটিজমকেও যেন প্রশ্রয় দেওয়া হচ্ছে, একদম। ক্ষেত্রে আমার আরও একটা প্রশ্ন আছে। ধরুন আমাদের রাজ্যের প্রায় 70,000-এরও বেশি প্রাথমিক বিদ্যালয় আছে। এবার যদি 3 বছরে একটি শিশুকে নিয়ে আসতে হয়, তাহলে আপনি একটু অনুগ্রহ করে পাটিগণিতে করে দেখুন যে কত ঘর তৈরি করতে হবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই যে 3 বছর থেকে 6 বছর, এইটা কিন্তু প্রাথমিক শিক্ষকদের এরিয়া নয়। এর জন্য আপনাকে নয় কিন্ডারগার্টেনের প্রশিক্ষণ থাকতে হয়, আর নয়তো মন্টেসরি ট্রেনিং থাকতে হয়। তাহলে এই ধরনের প্রশিক্ষণ, মানে শিক্ষা বিজ্ঞান যা বলে, সারা পৃথিবীতেই এটা বলা হচ্ছে, তাহলে আপনাকে ওইভাবে প্রশিক্ষিত কত শিক্ষক কতদিনের মধ্যে কিভাবে আপনি তৈরি করবেন, বা কিভাবে আপনি শিক্ষকদের নিযুক্ত করবেন? ঘর তৈরিটা তো একটা বিরাট কথা। আপনি জানেন যে এটা খুব স্পষ্ট কথা যে আমাদের শিক্ষাক্ষেত্রে বরাদ্দ কিন্তু মোটেই আশানুরূপ নয়। রাজ্যের বকেয়া বাড়ছে, আমরা যে ধরনের শিক্ষার ক্ষেত্রে সহায়তা পাওয়ার কথা পাচ্ছি না। আমি ঠিক এই অংশে আসতে চাইছিলাম। অভিজ্ঞ, আপনাকে ধন্যবাদ এই বিষয়টা তোলার জন্য। যেখানে ভারতবর্ষের মতো দেশে প্রতি বছর বাজেটে দেখা যায় যে শিক্ষাক্ষেত্রে বরাদ্দ কমছে, চোখে পড়ার মতো বৃদ্ধি তো নেই, বছরের পর বছর কমে যায়, সেখানে যেখানে একেবারে স্পষ্ট পরিকাঠামো প্রয়োজন, সেখানে সেই পরিকাঠামোর রসদটা আসবে কোথা থেকে? নিঃসন্দেহে বড় প্রশ্ন। আমি আবার এই প্রশ্নগুলোতে আসবো, কিন্তু এবার এই পর্যায়ে আপনাদের সামনে রাখবো স্নাতক এবং স্নাতকোত্তরের পড়াশোনার ক্ষেত্রে কি কি পরিবর্তন এই জাতীয় শিক্ষানীতিতে করা হয়েছে। দেখুন।
নেলসন ম্যান্ডেলা বলেছিলেন, শিক্ষা হলো সবচেয়ে শক্তিশালী অস্ত্র, যা দিয়ে গোটা বিশ্বকে বদলে ফেলা যায়। সেই অস্ত্রকে আরো কার্যকরী করতে 34 বছর পর ভারতের শিক্ষানীতির খোলনলচে বদলে ফেলল মোদী সরকার। নতুন কাঠামোয় স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে একাধিক পরিবর্তন আনা হয়েছে। বর্তমান কাঠামোয় স্নাতক স্তরের মেয়াদ 3 বছর এবং স্নাতকোত্তরের মেয়াদ 2 বছর। নতুন শিক্ষানীতি অনুযায়ী স্নাতক স্তরের মেয়াদ হবে 3 বছর অথবা 4 বছর। যাদের লক্ষ্য চাকরি তাদের জন্য 3 বছরের পাঠ্যক্রম, যারা গবেষণা করতে চান তাদের 4 বছরের অনার্স পাঠ্যক্রম পড়তে হবে। 4 বছরের অনার্সের পাঠ শেষ করলে তারপর সরাসরি পিএইচডি সুযোগ মিলবে। এর মাঝে এমফিল কোর্স তুলে দেওয়া হচ্ছে। এই বদল নিয়ে শিক্ষাবিদদের মধ্যে ভিন্ন মত রয়েছে। কেউ নতুন শিক্ষানীতিকে সমর্থন করছেন, কেউ বলছেন আগের কাঠামোই ভালো ছিল। এমফিল তুলে দিয়েছে সেটা আমার মনে হয় ঠিকই আছে, কারণ আমরা যে বেকার, সরকার এটা আমাদের বুঝতে দিতে চায় না, এক ধরনের চালাকি করে। চালাকিটা কি, ওমা তুমি এমএ পাস করেছো, আমাকে এবার নেট করতে হবে, নেট করেছো এবার এমফিল করতে হবে, এমফিল করার পর পিএইচডি করতে হবে। এই যে সরকার আমাদের সঙ্গে একটা চালাকির খেলা খেলে, সেইটার একটা ধাপ সরকার বাদ দিয়ে দিয়েছে। জানি না কি সুবুদ্ধি হয়েছে। 3+2 আছে, 3 বছর ব্যাচেলার্স এবং তারপরে 2 বছর মাস্টার্স, তারপরে একটা এমফিল, তারপরে যারা গবেষণা করতে যেতে চায় তারা পিএইচডি করছে। এই ব্যবস্থাটা ভালো ছিল। মার্কিন ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য আনার জন্যে আমরা যে এই 4 বছরের কোর্স করেছি উচ্চশিক্ষার স্তরে, এটা আমি ভালো মনে করি না। নতুন শিক্ষানীতিতে যে পরিবর্তনগুলি আনা হয়েছে তার মধ্যে অন্যতম হলো মাল্টিপল এন্ট্রি অ্যান্ড এক্সিট সিস্টেম। অর্থাৎ কোনো পড়ুয়া স্নাতকের মাঝপথে পড়াশোনা ছেড়ে দেওয়ার কয়েক বছর পর যদি আবার পড়াশোনা শুরু করতে চান, তাহলে তাকে আবার প্রথম থেকে শুরু করতে হবে না। যেখানে তিনি ছেড়েছিলেন সেখান থেকে শুরু করলেই হবে। এর জন্য স্নাতক স্তরের 4 বছরের মেয়াদকে 4 ভাগে ভেঙে দেওয়া হয়েছে। 1 বছর সম্পূর্ণ করলে পড়ুয়া সার্টিফিকেট পাবেন, 2 বছরে মিলবে ডিপ্লোমা, 3 বছরে ডিগ্রি এবং 4 বছরে অনার্স। এবার ধরা যাক 1 বছরে সার্টিফিকেট কোর্স শেষ করে কাউকে পড়াশোনা ছাড়তে হলো। কয়েক বছর পর তিনি আবার পড়াশোনা শুরু করতে চাইলেন, তখন তিনি দ্বিতীয় বর্ষ থেকে পড়াশোনা শুরু করতে পারবেন। পড়ুয়াদের জন্য তৈরি হবে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট। কোনো পড়ুয়া মাঝপথে পড়াশোনা ছাড়লে তার গ্রেড বা নাম্বার জমা থাকবে ডিজিটাল লকারে। সেই পড়ুয়া পরে আবার পড়াশোনা শুরু করলে ডিজিটাল লকারে জমা পুরনো গ্রেড বা নম্বর কাজে লাগবে। স্কুলের মতো উচ্চশিক্ষার ক্ষেত্রে মাল্টিডিসিপ্লিনারি এডুকেশন চালু হচ্ছে। থাকছে মেজর ও মাইনর ব্যবস্থা। মূল বিষয় সহযোগী বিষয়গুলির পাশাপাশি পড়ুয়ারা সঙ্গীত, চিত্রকলার মতো বিষয়ও পড়তে পারবেন। উচ্চশিক্ষাতে শিক্ষানীতি যা বলার চেষ্টা করছে তাতে কিন্তু ফ্লেক্সিবিলিটি এবং চয়েস অনেকটাই বাড়ছে। নানাভাবে পড়া যাবে, বিভিন্ন বিষয় রপ্ত করা যাবে। এটা কিন্তু ওই আমেরিকান লিবারেল আর্টসের মডেলটা, এটা কিন্তু ভালো। এটা 30 বছরের পরে হলো। যে কোনো এরকম একটা এডুকেশন সম্বন্ধে কোনো আইন কানুন হলে জেনারেলি একটা সময়ের পরে পরিবর্তন আসা খুব দরকার। ডক্টর কস্তুরীরঙ্গন কমিটির যে বিষয়বস্তু এডুকেশনের ব্যাপারে সেটা পরিষ্কার হয়ে স্বচ্ছ হয়ে গেল, এবং তাতে আমাদের মনে হয় ভারতবর্ষের ভবিষ্যৎ আরো উজ্জ্বল হবে এবং জ্ঞানের পরিধি বাড়বে। এখন উচ্চশিক্ষায় নিয়ন্ত্রক হিসেবে রয়েছে ইউজিসি, আইসিটির মতো সংস্থা। নতুন শিক্ষানীতিতে বলা হয়েছে এগুলোর বদলে থাকবে নতুন একটি নিয়ন্ত্রক সংস্থা। রবীন্দ্রনাথ বলেছিলেন, আমাদের শিক্ষাকে আমাদের বাহন করিলাম না, শিক্ষাকে আমরা বহন করিয়াই চলিলাম। ইহারই পরম দুঃখ গোচরে অগোচরে আমাদের মনের মধ্যে জমিয়া উঠিতেছে। 34 বছর পর নতুন শিক্ষানীতি রচিত হলো, কিন্তু তা কি পড়ুয়ার বাহন হয়ে উঠতে পারবে? উত্তর দেবে সময়। কৃষ্ণেন্দু অধিকারী ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। সুরঞ্জন বাবু, উচ্চশিক্ষার ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কেউ 1 বছর বা 2 বছর পরে যদি পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হয়, ড্রপ আউটের ক্ষেত্রে ওই গোদা বাংলায় যেটাকে বলা যায় না যে পুরোটা জলে যাওয়া, সেরকম হবে না। তার কারণ প্রথম বছরে সেই ছাত্র বা ছাত্রী সার্টিফিকেট পাচ্ছে, দ্বিতীয় বছরে ডিপ্লোমা পাচ্ছে, তারপরে ডিগ্রি, তারপর ব্যাচেলার রিসার্চ ডিগ্রি। এই ক্ষেত্রে বছর বা মানে পুরোটা নষ্ট হচ্ছে না। ড্রপ আউটের পর সে বিরতির পর আবার ফিরে আসতে পারছে। জীবনের কোনো একটা ক্ষেত্রে উচ্চশিক্ষা থেকে কেউ যদি বিরতি নেয়, আবার পরবর্তী সময়ে সে পড়াশোনা রিজিউম করতে পারছে। আরেকটা আমি দেখলাম ইউজিসি বা অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন তুলে দেওয়া হচ্ছে, তার বদলে হেকি আসছে, হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া।
আপনার কাছে এই যে পরিবর্তনগুলো উচ্চশিক্ষার ক্ষেত্রে, সেটা নিয়ে আপনার মত জানতে চাইব সুরঞ্জন বাবু। দ্বিতীয়টা দিয়ে শুরু করেছি যে একটা রেগুলেটরি বডি হবে, মাল্টিপল রেগুলেটরি বডির বদলে একটা রেগুলেটরি বডি হচ্ছে। এই ভাবনাটা কিন্তু খালি এই সরকারের না। আপনাদের মনে আছে যশপাল কমিটি যখন বলেছিলেন, তখন আমি ইউজিসি মেম্বার ছিলাম। যশপাল কমিটি তখনই কিন্তু ইউপিএ গভর্নমেন্টের শেষের দিকে এই ধরনের ভাবনা চিন্তা শুরু করেছিলেন এবং আমরা এটাকে অপোজ করেছিলাম, কারণ এটা মনে হয় এর ফলে কিন্তু বেশি করে কেন্দ্রীয়করণ হবে। আমাদের অলরেডি আমাদের ফেডারেল স্ট্রাকচারে কেন্দ্রীয়করণের একটা প্রক্রিয়া রয়েছে, এর ফলে এটা আরো বেশি হবে। যেরকম ধরুন এখানে এটারই একটা এক্সটেনশনে বলা হয়েছে আমাদের একটা পার্মানেন্ট একটা বডি থাকবে, যেটাকে বলা হচ্ছে রাষ্ট্রীয় শিক্ষা আয়োগ, এবং এই রাষ্ট্রীয় শিক্ষা আয়োগ ঠিক করে দেবে যে আমাদের উচ্চশিক্ষার প্রক্রিয়াটা কি হবে। একটু ভাবুন তো, আজকে দিল্লিতে বসে কি ঠিক করা যায় কেরালায় কি ধরনের শিক্ষা হবে, পশ্চিমবঙ্গে কি ধরনের শিক্ষা হবে, তামিলনাড়ুতে কি ধরনের শিক্ষা হবে। এক একটা প্রদেশে এক একটা কালচার, আমাদের বিভিন্নতা রয়েছে, আমাদের যে বিভিন্নতা যে সংস্কৃতি রয়েছে, সেটাকে মাথায় রেখে কি করে একটা বডি ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ হায়ার এডুকেশন করবে, সেটা কিন্তু আমাদের বড় চিন্তার ব্যাপার। মোর দ্যান 4 বছরের হবে বা 3 বছরের হবে। এটা ছাড়াও আরেকটাও মনে হয় যে এই যে বিভিন্ন ধরনের 1 বছর পরে আমি ডিপ্লোমা নিতে পারি, সার্টিফিকেট নিতে পারি, এর ফলে কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ অনেক প্রবলেম হয়ে যায়। আমাদের যে পরিকাঠামো আছে, সেই পরিকাঠামোতে সিবিসিএস চালু করতে আমাদের অসুবিধা রয়েছে। সিবিসিএস এ আমাদের অলরেডি প্রভিশন আছে, আমাদের যাদবপুরেই আছে। আমি হিস্ট্রি নিলে অন্য একটা সাবজেক্ট নিতে পারি, কিন্তু সেই সিস্টেমটা করতেই আমাদের চলে যাচ্ছে। এটা করা খুবই অসুবিধে। তাছাড়া সার্টিফিকেটে কি দাম থাকবে, ডিপ্লোমার কি দাম থাকবে, সেগুলো কিন্তু আমার মনে হয় আরো নতুন করে চিন্তা ভাবনা করে করা উচিত। তা নাহলে কিন্তু আমরা একটা নতুন একটা অনিশ্চয়তার দিকে যাচ্ছি। আমাদের দিল্লি ইউনিভার্সিটি কিন্তু 4 বছর এটা শুরু হয়েছিল, তারপরে এই সরকারই কিন্তু 4 বছর এটা বন্ধ করেছিল। আবার এই 4 বছরের চিন্তা করার আগে আমার মনে হয় আমাদের ভারতবর্ষের যে বৈচিত্র্যতা আছে, সেইটা মাথায় রেখে চিন্তা ভাবনা করা উচিত, একটা ফাইনাল সিদ্ধান্ত নেওয়ার। তবে আমার কাছে যেটা মনে হয়েছে, 4 বছর 3 বছরের বদলে একেবারে আমি এই প্রসঙ্গে পঙ্কজ রায়ের কাছে আসবো। হ্যাঁ হ্যাঁ বলুন সুরঞ্জন বাবু, বলুন প্লিজ। হ্যাঁ, এই 4 বছর 3 বছরের বদলে পরিকাঠামোগত কতগুলো যে আমূল পরিবর্তন আসছে, তার কিন্তু একটা বড় প্রভাব উচ্চশিক্ষায় পড়বে। যেরকম ধরুন বলা হচ্ছে এখন যে আমাদের 40,000 কলেজ আছে, সেগুলোকে 15,000 ইনস্টিটিউশনে নিয়ে আসতে হবে এবং 3 ধরনের বিশ্ববিদ্যালয় থাকবে। একটা রিসার্চ ওরিয়েন্টেড বিশ্ববিদ্যালয়, একটা হাই কোয়ালিটি টিচিং রিসার্চ ইনস্টিটিউট, আর একটা খালি আন্ডার গ্রাজুয়েট। এর মধ্যে এই যে আমি হেটারোজিনিটি এনে দিলাম, এটা কি ভালো হবে? না আমরা সব বিশ্ববিদ্যালয়গুলোকেই, সব কলেজগুলোকে একটা উচ্চতর একটা মান্যতার দিকে নিয়ে যাব? আমি তো ধরেই নিচ্ছি এই কলেজটা খারাপ, এই কলেজটা ভালো, মানে খারাপটাকে ভালো করবো না ডিভিশনকে মেনটেন করে দেবো? এই কতগুলো কথা আমাদের ভাবনা চিন্তার কিন্তু রয়েছে। যেরকম মাল্টিডিসিপ্লিনারি কথা আপনারা বললেন, বলা হচ্ছে সব কলেজ বিশ্ববিদ্যালয়গুলো মাল্টিডিসিপ্লিনারি হবে, খুব ভালো। কিন্তু আমার ভারতবর্ষেই যে কটা প্রথম সারি বিশ্ববিদ্যালয়, টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ব্যাঙ্গালোর, এগুলো সব তো সিঙ্গেল ফ্যাকাল্টি, সিঙ্গেল ডিসিপ্লিনারি। তাদের কি হবে? আমাদের ডিমড ইউনিভার্সিটি যেগুলো আছে, যেগুলো একটা স্পেশালাইজেশনে ভিত্তি করে রয়েছে, তাদের কি কোনো দাম থাকবে না? তাদের কি কোনো জায়গা থাকবে না? আমার মনে হয় এই জিনিসগুলো কিন্তু আরো ভালো করে চিন্তা ভাবনা করা উচিত। কারণ পরিকাঠামোগতভাবে এরকম ধরনের আমার যেটা ভয় হচ্ছে, কিছু সংখ্যক উচ্চবর্গীয় সমাজ থেকে যে ছাত্রছাত্রী আসবে, তারা এক ধরনের ভালো শিক্ষা পাবে, পাবলিক ইনস্টিটিউশনের ভালো তারও খারাপ হবে, এবং সাধারণ মানুষের পরিবারের ছেলেরা কিন্তু একটা ভালো শিক্ষা থেকে বঞ্চিত হবে। যেরকম আরেকটা বলা হচ্ছে প্রাইভেট এবং পাবলিক ইনস্টিটিউশন এক পার্ট চলে আসবে। বলা হচ্ছে প্রাইভেট ইনস্টিটিউশন ও পাবলিক ইনস্টিটিউশন একই আইনের দ্বারা নিয়ন্ত্রিত হবে। কি করে হবে বলুন তো? এটা সম্ভব না, কারণ প্রাইভেট ইনস্টিটিউশনের পরিকাঠামোগত এবং পাবলিক ইনস্টিটিউশনের পরিকাঠামোগত একদম সম্পূর্ণ বিপরীত। আজকে প্রাইভেট ইনস্টিটিউশন যে জিনিসটা করতে পারবে, আমি সেটা পারবো না। কাজে কিন্তু বলা হচ্ছে তারা একই কাঠামোতে থাকবে। তার মানে এর ফলে হচ্ছে কি, যে আমি প্রাইভেট ইনস্টিটিউশনের বিরোধিতা করছি না, কিন্তু তার যে সামাজিক দায়বদ্ধতা আছে, সেটা আমি কি করে মেনটেন করবো? বলা হচ্ছে যে বিদেশি বিশ্ববিদ্যালয়গুলো এখানে আসবে, খুব ভালো কথা। কিন্তু যখন আমি যখন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মেম্বার ছিলাম, তখনই কিন্তু আপনাদের মনে আছে ইউপি এর শেষের দিকে একটা ফরেন ইউনিভার্সিটি
রেগুলেটরি বিল আনা হয়েছিল, সেটা এখনো পার্লামেন্টে পড়ে আছে, কারণ অনেক ধরনের এর বিরুদ্ধে বলা হয়েছিল। আমি কি করে এনশিওর করব যে ধরুন বিদেশি বিশ্ববিদ্যালয় আসবে, সে এক ধরনের নিয়ম হবে, আমার অন্য ধরনের নিয়ম হবে। আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ইংল্যান্ডে তার ব্রাঞ্চ করতে দেবে না। আমার এখানে একটা মনে পড়ে যাচ্ছে, একবার আমি একটা এমএইচআরটির একটা প্যানেলে ছিলাম, সেখানে তদানীন্তন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন। উনি আমাকে সাপোর্ট করে বলেছিলেন যে হায়ার এডুকেশন ইজ নট লাইক ম্যাকডোনাল্ডস, ইট ক্যানট বি ফ্র্যাঞ্চাইজ। কাজে এগুলো যেটা হবে হয়তো যদি আমরা ঠিকমতো ভাবে না দেখি, যে বিশ্ববিদ্যালয়গুলো তাদের নিজেদের দেশে একদম তলানিতে রয়েছে, তারা এখানে আসবে, মুনাফা করে চলে যাবে। কাজেগুলো অনেক চিন্তা ভাবনা করা রয়েছে। আমার মতে নিশ্চয়ই আমরা কম্পিটিশন করবো বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে, কিন্তু সেই কম্পিটিশনটা হবে ইকুয়াল ফুটিংয়ে। তার ধরনের একদম নিয়ম থাকবে, আমার অন্য ধরনের নিয়ম থাকবে, আমি কম্পিটি করতে পারবো না। এই চিন্তা ভাবনা গুলো করা কিন্তু অনেক আমার কাছে জরুরি মনে হচ্ছে। 4 বছর 3 বছর আমি নিজে মনে করি 3 বছরেরটা অনেক ভালো ছিল। আরেকটা সময় এখানে কিন্তু বলা হচ্ছে যে একটা বিশ্ববিদ্যালয়ে 4 বছরের কোর্স দিতে পারে, সঙ্গে সঙ্গে একেবারে এখানে বলা হচ্ছে যে একটা বিশ্ববিদ্যালয়ে 5 বছর ইন্টিগ্রেটেড করতে থাকবে, 4 বছরে থাকবে। এটা তো একটা নতুন অনিশ্চয়তার মধ্যে চলে যাচ্ছে। তাতে বলে দেওয়া 4 বছর থাকবে, কিন্তু 4 বছর থাকলে ওই এক্সিট পয়েন্ট, অতগুলো এক্সিট পয়েন্ট থাকলে তাহলে কিন্তু পরিচালনার ক্ষেত্রে অনেক ধরনের অসুবিধা হবে, এবং যে ছাত্রছাত্রীরা লোয়ার ডিগ্রি পাবে তাদের কিন্তু আরো একটা অনিশ্চয়তার মধ্যে আমরা ছেড়ে দেবো। আমেরিকাতে 4 বছর আছে, তাদের কিন্তু এরকম ধরনের বিভিন্নতা নেই। একেবারে ধন্যবাদ সুরঞ্জন বাবু। একের পর এক পয়েন্ট তুললেন সুরঞ্জন বাবু, যেটা ব্যবহারিক ক্ষেত্রে এবং নীতির ক্ষেত্রেও নিঃসন্দেহে বড় প্রশ্ন, এলিটিজমের প্রশ্ন এলো, এবং ব্যবহারিক ক্ষেত্রে যেভাবে একই নীতির বাঁধনে সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানকে বাঁধা যাবে কিনা, এবং ল অফ দ্য ল্যান্ড একরকম, ইউনিভার্সিটি, বিদেশি ইউনিভার্সিটি ফ্র্যাঞ্চাইজি আলাদা করে, এই বিষয়টা নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব। আমি দ্রুত এখানে রাজনীতির অংশে আসব। বিরোধীরা বলছেন যে রাজ্যগুলোর সঙ্গে আলোচনা না করে একতরফাভাবে জাতীয় শিক্ষানীতি চাপিয়ে দিল কেন্দ্র। আমি বিস্তারিতভাবে এই নিয়ে বিশ্লেষণে আসবো আমার আরো 2 অতিথির কাছে, কিন্তু তার আগে সরকারের দাবি এবং বিরোধীদের দাবি একেবারে পাশাপাশি রাখবো। দেখুন, 1986 সালের পর 2020, 34 বছর পর দেশে নতুন শিক্ষানীতি ঘোষণা করল কেন্দ্র, যেখানে প্রি স্কুল থেকে উচ্চশিক্ষা পর্যন্ত সর্বস্তরে খোলনলচে বদলে ফেলা হয়েছে। কিন্তু এই বিরাট রদবদল করা হলো এমন একটা সময় যখন সংসদ বন্ধ, করোনা সংক্রমণের কারণে অধিবেশন হচ্ছে না। করোনা সংক্রমণের জেরে মোদী সরকারের কোনো নীতির বিরুদ্ধে বড় জমায়েত করাও সম্ভব হচ্ছে না। আর এই সুযোগেই নিজেদের দীর্ঘদিনের এজেন্ডা পূরণ করলো গেরুয়া শিবির। অভিযোগ বিরোধীদের, তাদের বক্তব্য শিক্ষা কেন্দ্র ও রাজ্যের যৌথ তালিকাভুক্ত বিষয়। তাহলে রাজ্যগুলির সঙ্গে আলোচনা ছাড়াই শিক্ষানীতি ঘোষণা করে দেওয়া হলো কেন? সংসদ খোলা পর্যন্ত অপেক্ষা করা হলো না কেন? আপনি যে টেক্সট বই পড়াবেন রাজস্থানে, একই টেক্সট বই পড়াবেন মণিপুরে, এটা কখনো হয় না। তার কারণ 2 জায়গার বৈচিত্র্য, 2 জায়গার পরিস্থিতি, 2 জায়গার পরিবেশ একেবারেই ভিন্ন। সেইটাকে কেন্দ্রীয় জায়গায় আনবার একটাই কারণ হচ্ছে শিক্ষাকে সরাসরি এরা পণ্যে রূপান্তরিত করতে চাইছে, কমন মার্কেট। রাজ্যগুলোর তীব্র বিরোধিতা করা উচিত। ভারতবর্ষের মতো বৈচিত্র্যপূর্ণ দেশে কখনো কেন্দ্রীয়ভাবে কোনো নীতি ঠিক হতে পারে না। চূড়ান্ত ঘোষণা করার আগে রাজ্যদের সাথে কনফারেন্স হয়নি, তার ফলে একতরফা ভাবে ওরা ঘোষণা করেছে। এটা বলা যেতে পারে যে এই জাতীয় শিক্ষানীতি ব্রিটিশ মডেলটা ছেড়ে আমেরিকান মডেলটা অনুসরণ করেছে অনেকটা অন্ধভাবে। ওরা পুরো হায়ার এডুকেশনটাকে সেন্ট্রালাইজ করার চেষ্টা করছে। কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক অবশ্য নতুন শিক্ষানীতিকে ঐতিহাসিক পদক্ষেপ বলে দাবি করেছেন। একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার অভিযোগ মানতে নারাজ বিজেপিও। সমস্ত দেশের বিভিন্ন রাজ্য সরকারের থেকে মতামত নিয়েই একটি শিক্ষা পলিসি তৈরি হয়। তো সেই এডুকেশন পলিসি তৈরি হয়েছে। মমতা ব্যানার্জির ভালো না লাগতে পারে, কিন্তু সারা দেশের সমস্ত রাজনৈতিক দল এবং বিভিন্ন দলের সরকার তারা কিন্তু মত দিয়েছে। বিরোধীদের আরো অভিযোগ, নতুন শিক্ষানীতির মাধ্যমে সংঘের সুপারিশে শিলমোহর দিল মোদী সরকার। তার সবথেকে বড় প্রমাণ মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের নাম বদলে শিক্ষা মন্ত্রক করার ঘোষণা। 1985 সালে রাজীব গান্ধীর আমলে শিক্ষা মন্ত্রক নাম হয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের। তারপর থেকে আরএসএস দীর্ঘদিন ধরে মন্ত্রকের নাম পরিবর্তনের সুপারিশ করে এসেছে।
নতুন শিক্ষানীতিতে সেটাই হয়েছে। এই নিয়ে খুশি অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের সাংগঠনিক সম্পাদক মহেন্দ্র কাপুর। তিনি জানিয়েছেন, আমাদের অনেক পরামর্শই মেনে নেওয়া হয়েছে। নতুন শিক্ষানীতি আসলে শিক্ষার গৈরিকীকরণ, শিক্ষার কেন্দ্রীয়করণ, বাণিজ্যিকীকরণ এবং বেসরকারীকরণের ওপর জোর দিতেই এই নয়া নীতি, যেখানে গুরুত্ব পাবেন এলিটরা আর নিম্নবিত্ত আরো বেশি করে অবহেলিত হবে। অভিযোগ বিরোধীদের। আরএসএস এই শিক্ষানীতির পক্ষে হৈ হৈ করে রাস্তায় নেমেছে। ওরা ঠিক করে দেবে পৃথিবীতে যে কোনো দেশের শিক্ষানীতি আপনি যদি বলেন কিভাবে তৈরি হয়, সবার আগে শিক্ষানীতিটা টেবিলড হয় পার্লামেন্টে, তারপর সেটা যায় বিভিন্ন রাজ্যে, তারপর সেটা যায় একাডেমিক্সের সঙ্গে যুক্ত যারা তারা 1-1.5 বছর ধরে তা নিয়ে বিতর্ক হয়, সেই বিতর্কের নির্যাসটা তৈরি হয় আসে, তার ভিত্তিতে একটা দেশের শিক্ষানীতি তৈরি হয়। আর এখানে নাগপুর থেকে 4 কলম লিখে দেবে তার ভিত্তিতে শিক্ষানীতি তৈরি হবে? এডুকেশন পলিসি যে বড় বড় উচ্চাশা যেগুলো রয়েছে, লক্ষ্য রয়েছে, সেগুলোর সাথে নীতিগত প্রভেদ না থাকলেও তাদের যেভাবে এটা করছে রাজ্যগুলোকে বাদ দিয়ে কেন্দ্রীকৃত করে, আমি তার বিরোধিতা করছি। পাল্টা জবাব দিয়েছে বিজেপি। কার ইচ্ছা ফলপ্রসূ হলো এটা খোঁজার চেয়ে যে ইচ্ছাটা ফলপ্রসূ হলো সেই ইচ্ছাটা দেশীয় ইচ্ছা কিনা, সেই ইচ্ছাটা ছাত্রদের পক্ষে মঙ্গলদায়ক কিনা ওটা খোঁজা উচিত। আসল কথা হচ্ছে এরা ফলের খোঁজ না করে গাছের শিকড়ের খোঁজ করতে যায়, এটাই হচ্ছে সবচেয়ে বড় মুশকিল বিষয়। সব মিলিয়ে নতুন শিক্ষানীতি ঘিরে শিক্ষা মহলে যখন পক্ষে বিপক্ষে নানা মত, তখন রাজনৈতিক মহলে এই নিয়ে তরজা তুঙ্গে। ঋত্বিক মণ্ডল, দীপক ঘোষ ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি পঙ্কজ রায়ের কাছে আসব, যিনি শুধু কেন্দ্রে যারা শাসন করছেন সেই দলের প্রতিনিধি নন, কলকাতার একটি কলেজের অধ্যক্ষ। পঙ্কজদা, একটা বিষয় প্রথমেই বলে নেওয়া দরকার, সেটা হচ্ছে 34 বছর পর একটা পরিবর্তন হচ্ছে, শিক্ষাকে যুগের উপযোগী করে তুলতে হবে। তাতে 34 বছর কেন লাগলো সেটা সব থেকে বড় প্রশ্ন, এটা নিয়ে কোনো বিতর্কের জায়গা নেই। বিতর্কের যে জায়গাটা আছে, বিরোধীরা বলছেন যে কেনই তাড়াহুড়ো। স্কুল শিক্ষা সম্পূর্ণভাবে যৌথ তালিকাভুক্ত বিষয় শিক্ষা, যার ফলে 15 বছর নিয়ে প্রত্যেকটা পদক্ষেপে প্রতিটি রাজ্যের আপনার মত এবং সম্মতি লাগছে। সেখানে আলোচনা এবং বহুবার আলোচনার মাধ্যমে পুরো প্রসেসটাকে ইজ আউট করা যেত। পার্লামেন্টে আমি দেখছিলাম সমীরদা বলছিলেন আলোচনা করা যেত, লোকসভা রাজ্যসভায় আলোচনা হতো, ডক্টর কে কস্তুরীরঙ্গনের যে রিপোর্ট সেটা নিয়ে চর্চা জরুরি ছিল, দরকার হলে বিশেষ অধিবেশন ডাকা যেত, কিন্তু সেটা ডাকা হলো না। এবং তৃণমূল বা বামেরা ইতিমধ্যেই কিন্তু এই শিক্ষানীতির বিরোধিতা শুরু করে দিয়েছেন। একতরফাভাবে সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হচ্ছে, এবং যেখানে শিক্ষানীতিটায় 3-4টে খারাপ দিক আছে এবং ছাত্রছাত্রীদের দিকেও আছে। এক, যে শিক্ষানীতি হয়তো খুব জরুরি ছিল সেই শিক্ষানীতি লাগু করতে অনেক সময় লেগে যাবে। 2, একটা আমাদের মতো বড় রাষ্ট্রে সেখানে একটা রাজ্য একটা শিক্ষানীতিতে চলছে, এই ধরনের একটা অত্যন্ত বিভ্রান্তিকর অবস্থার সৃষ্টি হতে পারে। এবং সব থেকে আমাদের কাছে যেটা বড় সমস্যা, সেটা হচ্ছে ছাত্রছাত্রীদের মধ্যে চূড়ান্ত বিভ্রান্তি তৈরি হতে পারে। মানে জাতীয় স্তরে পরীক্ষাগুলোর ক্ষেত্রে ছাত্রছাত্রীরা অসুবিধায় পড়তে পারে, অথচ আলোচনা করে এই ব্যবস্থা লাগু করলে বোধহয় এই সমস্যার সবগুলোই এড়ানো যেত। পঙ্কজদা, বিষয়টা হচ্ছে যে শিক্ষানীতি যেটা ড্রাফট, ডক্টর কস্তুরীরঙ্গনের যে রিপোর্ট, এর আগে আমরা জানি যে 86-এ মুনিশ রাজা ড্রাফট করেছিলেন রাজীব গান্ধীর যে এডুকেশন পলিসি। তারপরে আমরা 34 বছর পরে ডক্টর কস্তুরীরঙ্গনের রিপোর্ট জমা পড়লো, এবং রিপোর্ট জমা পড়ার পরে বিভিন্ন রকম ওপিনিয়ন এসছে এবং প্রায় 2 লক্ষ সাজেশন জমা পড়েছে। সেটাকে সামারি করে তারপরে রিপোর্টটা কালকে মন্ত্রিসভা এটা অ্যাপ্রুভ করেছে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি যৌথ তালিকার কথা বলতে পারেন। আমি যদি আপনাকে বলি যে পশ্চিমবঙ্গে আমরা যারা কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের একটা পে স্কেল হয়েছে, সেটা 2016 সালের 1/1/2016 থেকে লাগু হওয়ার কথা, এবং সেখানে পরিষ্কার বলা আছে যে সেই দিন থেকে আপনাকে দিতে হবে। যদি আপনি বেটার দিতে পারবেন কিন্তু ওয়ার্স দিতে পারবেন না। এই রাজ্যে কিন্তু সেটা 4 বছর পরে 1/1/2020 থেকে লাগু হয়েছে। তাহলে তখন আপনার মনে পড়লো না যে শিক্ষার যে কনকারেন্ট লিস্ট, এ কথা আপনার মনে পড়লো না? 4 বছরের প্রত্যেক টিচার, আমি যখন বলছি তারা শুনছেন, 25 লক্ষ টাকার বেশি তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। এবার আমি একটা কথা বলি, চয়েস বেসড সিস্টেম কিন্তু পশ্চিমবঙ্গে লাগু হয়েছে। প্রথমে কমার্স, আর্টস এবং পরবর্তীকালে সায়েন্স এটা লাগু হয়েছে। সেখানে কিন্তু
আপনার ডিসক্রিপশন থাকছে যে যেটা 9 থেকে 12-এর মধ্যে যেটা বলা হচ্ছে ভ্যারিয়েশন, এটা ঘটনা যে ফিজিক্সের জন্য বেসিক কি লাগবে, ম্যাথমেটিক্স লাগবে, কিন্তু আমি কেমিস্ট্রি পড়তেও পারি, বায়োলজি পড়তেও পারি, না পারি, তার জায়গায় অন্য কিছু নেব, এটার কিন্তু অপশনটা সিবিসিএস সিস্টেমে পশ্চিমবঙ্গে এটা লাগু হয়েছে, এটা মনে রাখতে হবে। ডিগ্রি কোর্সে এটা লাগু হয়েছে, ফলে এটার বলার কোনো জায়গা নেই। এবং আমরা যারা দেখি যে কলেজে যারা ঢুকছেন এবং ফাইনাল ইয়ারে যারা বেরোচ্ছেন, এর মাঝখানে আমরা বিভিন্ন স্টেজে, কিন্তু আমি বলছি যে পরিবর্তনগুলো, এই যে পরিবর্তনগুলো পঙ্কজদা আপনি বলছেন এইগুলো বৈপ্লবিক হতে পারে, কিন্তু আমি বলছি এইগুলোই তো আলোচনার মাধ্যমে নেওয়া যেত। আলোচনা তো হয়েছে, আলোচনা হয়েছে বলেই তো 2 লক্ষ সাজেশন, 2 লক্ষ, আপনি মাইন্ডেড আর কত আলোচনা হবে, তারপরেও মানুষ আলোচনা করতে পারেন, মতামত দিতে পারেন, কেউ বাধা দেয়নি। কিন্তু বিষয়টা হচ্ছে যেমন সরকারি এবং বেসরকারি ক্ষেত্র, আমি বলি কি বলা হয়েছে, মান বজায় রাখতে হবে। টিউশন ফি আমরা দেখছি যে আমার রাজ্য বিভিন্ন স্কুলে এবং কলেজে যারা, আমি 2 লক্ষ সাজেশন বুঝলাম পঙ্কজদা, কিন্তু সংশ্লিষ্ট রাজ্য যারা মূলত এটা রূপায়ণ করবে তাদের সঙ্গে রাজ্যগুলোর বক্তব্য আলোচনা করা হয়নি। দুটোই সমতা রাখতে হবে। এটার যদি ইউনিফর্মিটি না থাকে, এবং ভারতবর্ষে যখন আমরা সিবিএসই আমাদের যে বোর্ডগুলো আছে, যে বোর্ডগুলো সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে ছাত্ররা কম্পিটিশন করে, তখন কিন্তু পশ্চিমবঙ্গের ছাত্র রাজস্থানের সঙ্গে, রাজস্থানের ছাত্র কর্ণাটক বা কেরলের ছাত্রের সঙ্গে কিন্তু কম্পিট করে বোর্ডে। তাহলে ইউনিফর্মিটি, এবং আপনাকে আরো অবগতির জন্য জানাই, পশ্চিমবাংলা 11-12 অন্তত বাণিজ্য ক্ষেত্রে আমি জানি যে সেই কারিকুলাম কিন্তু আমরা 14-15 সালে অ্যাকসেপ্ট করেছি। হলো, কিন্তু আমি বলছি এই ইউনিফর্মিটি যদি একটা মুদ্রার একটা দিক হয়, এর আরেকটা দিক হচ্ছে এই নীতির ক্ষেত্রে কেন্দ্রীকরণ। আমি বলছি পঙ্কজদা শুনুন, আপনারা বারবার কি বলেন যে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার স্বাধিকারে, শিক্ষার ক্ষেত্রে স্বাধিকারে হস্তক্ষেপ করছে, বিরোধীরা বলেন, রাজ্যের রাজ্যপাল বলেন। কিন্তু আমি বলছি এই ক্ষেত্রেও কিন্তু একই ধরনের, এই শিক্ষানীতির ক্ষেত্রে একই ধরনের অভিযোগ উঠছে। ধরুন বিজ্ঞান এবং সমাজবিজ্ঞানের অন্তর্গত বিষয়ের গবেষণায় অর্থ এবং অনুমোদন দেবে জাতীয় রিসার্চ ফাউন্ডেশন। এই অনুমোদন কিন্তু যাবতীয় এই যে সংশয় এবং বিতর্ক পঙ্কজদা অনুমোদন শব্দটাকে ঘিরে, এতদিন কেজি তো একেবারে বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট, সেখানে ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন তারা অনুমোদন দেবে। অনেকে বলছেন এর থেকে মানে সুকৌশলে কন্ট্রোল করার চেষ্টা আর কি হতে পারে। ভারতবর্ষের মতো দেশে উচ্চশিক্ষা দাঁড়িয়েই থাকে গবেষণার ওপর, সেখানে গবেষণায় যদি আমি নিয়ন্ত্রণ করতে পারি, সেখানে আমি এবং পুরোটাই আত্মগত করতে পারি, এবং আমার পছন্দের বিষয়, সেটা বিরোধীরা বলছেন গোমূত্র হতে পারে, গোবর হতে পারে, সেই নিয়ে আমি গবেষণায় উৎসাহ দিলাম, পাশাপাশি গণতন্ত্রের পরিসরটি ছোট হচ্ছে কিনা এই বিষয়ে আমি গবেষণায় উৎসাহ দিলাম না। অনেকে প্রশ্ন তুলছেন এই ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশনটার যে কথা বলা হয়েছে এই শিক্ষানীতিতে, সেটা নিয়েই পঙ্কজদা। না, আমি আপনাকে একদম উদাহরণ বলছি। আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের এমন বিভাগে জানি যে বিভাগের মানে একদম সেখানে কোনো একটা বিষয়, সেখানে তার গবেষণা তিনি রিটায়ার করে গেছেন, তার জায়গায় অন্য একজন আসবেন, তারা ওই বিষয়টা সম্পর্কে এক্সপার্ট নন, তারা গাইড এবং কো গাইড, তারা ওই স্পেশাল বিষয়ে তারা কিন্তু ইন্ডিভিজুয়াল রিসার্চে গুরুত্ব দিচ্ছেন না। কাকে দিচ্ছেন না? যে গোল্ড মেডেলিস্ট তাকে দিচ্ছেন না। অর্থাৎ মানকে আপনারা শুধু ডিপার্টমেন্ট এবং বিশ্ববিদ্যালয়ের নামে কিন্তু টুটি চেপে ধরছেন, এটাও কিন্তু কাম্য নয়। ইউনিফর্মিটি টেস্ট এবং প্রত্যেক ক্ষেত্রে অ্যাডমিশন টেস্ট, তার কথা বলা হচ্ছে, টিচারদের স্ট্যান্ডার্ডাইজেশন, যে কেন্দ্রীকরণ করলে তার কোয়ালিটেটিভ ফারাক হবে। বেশ, আমি এবার পজিটিভ পার্টে আসি, আমি পার্থপ্রতিম বিশ্বাসের কাছে আসবো। পার্থদা, আপনারা বলছেন, কালকেই বলেছেন যে আত্মনির্ভর ভারত গড়ার কথা যে সরকার বলছে, তারা মার্কিন শিক্ষা পদ্ধতি টুকে এই জাতীয় শিক্ষানীতি তৈরি করেছে। আমি বলছি, আমি উল্টো দিক থেকে বিষয়টা দেখছি যে প্রথম বিশ্ব থেকে যদি ভারতবর্ষ ভালো কিছু গ্রহণ করে তাতে অসুবিধের কি আছে। আমি বলছি কয়েকটা ভালো জিনিস পার্থদা আপনার সামনে আমি বলি। এক হচ্ছে টপ রেটেড, যেটা সুরঞ্জন বাবু যার কিছু লুফোলস বলছিলেন, টপ রেটেড গ্লোবাল ইউনিভার্সিটি তাদের যাবতীয় সুযোগ সুবিধে দিয়ে আকর্ষিত করতে হবে ভারতবর্ষে। অর্থাৎ অক্সফোর্ড এবং এমআইটি যদি ভারতবর্ষে ক্যাম্পাস খোলে, এর থেকে উচ্চশিক্ষায় ভালো কি হতে পারে। আবার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান উচ্চশিক্ষার ক্ষেত্রে ফি ক্যাপ, যে একটা নির্দিষ্ট অঙ্কের বেশি ফিজ নিতে পারবে না,
সিট কেনা বেচার অভিযোগ মাঝে মাঝেই শোনা যায়, এটা বন্ধ হতে পারে। পাশাপাশি অনেকেই আশঙ্কা করেছিলেন যে হিন্দি চাপিয়ে দেওয়া হবে না, তো সেখানে বলা হচ্ছে যে বিহারের মাধাই সম্প্রদায়ের শিশুরা মাধাই ভাষার মাধ্যমেই তারা ক্লাসে পড়াশোনা করবেন। আমি বলছি এর ভালো দিকও তো আছে। পার্থপ্রতিম বিশ্বাস, অ্যাকচুয়ালি এটাই মুশকিল যে 34 বছর ধরে চলে আসা একটা শিক্ষানীতির যখন বদল হয়, এটা প্রত্যাশিত সেই শিক্ষানীতির ভালো দিক কি ছিল, মন্দ কি ছিল, স্ট্রেংথ উইকনেস কি ছিল, সেটা জনসমক্ষে আনা। আসলে এই প্রিয়াম্বলটাতে যখন সেটা থাকে না, তখন বুঝতে হয় যে আসলে আমাদের অতীত সম্পর্কে, অতীতের ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন এই সরকার করতে চায়নি বলেই আসলে পার্লামেন্টে আনতে চায়নি, এবং সেই কারণের জন্যই সম্ভবত এরা হচ্ছে রাজ্য সরকারগুলোর সাথেও আলোচনায় যায়নি, যেটা আপনি জানতে চাইছিলেন। এবং এটা ঠিক যে লকডাউনের আবহে যেভাবে আপনি দেখবেন যে রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রের কর্পোরেটাইজেশন হয়েছে, আমি বলবো যে ঠিক একই কায়দায় আত্মনির্ভর ভারত গড়ার ঢঙে শিক্ষাক্ষেত্র যেটা বাকি ছিল সেটাও কর্পোরেটাইজেশনের দিকে যাচ্ছে। আপনি যে উদাহরণগুলো তুললেন আমি সেগুলো দিয়েই বোঝানোর চেষ্টা করব। যে আপনি এটা নিশ্চয়ই বিশ্বাস করবেন যে নিশ্চয়ই অক্সফোর্ড কেমব্রিজ ইউনিভার্সিটি আমাদের ছেলেমেয়েরা যখন পড়তে যায়, ফলে তাদের সাথে যৌথ কোনো প্রোগ্রাম হলে আপত্তির কিছু নেই, কিন্তু এটাও ঠিক যে আপনি হচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটির আবুধাবি ব্রাঞ্চের যদি ডিগ্রি পান, আপনি নিয়ে পৃথিবীতে ঘুরে দেখুন যে কটা জায়গায় কী ধরনের চাকরি পান। আমি বলছি যে ওই যে সুরঞ্জনবাবু যেটা বললেন, ফ্র্যাঞ্চাইজি হয় না, ফলে আমাদেরকে আমাদের মতো করেই তৈরি হতে হবে। আমি বলছি যে লুপহোলস কোথায়? এত বড় একটা শিক্ষানীতিতে প্রতি পদে উচ্চশিক্ষায় আপনি সুমনবাবু দেখবেন যে এবার আমরা হায়ার সেকেন্ডারি রেজাল্টে সবচেয়ে বড় বিব্রত অবস্থায় পড়েছি যে বাংলার নম্বর দিয়ে অঙ্কের মেধা যাচ করতে হচ্ছে। আপনি যখন বলছেন যে আসলে এই শিক্ষানীতিতে যে সেখানে সায়েন্স, আর্টস, কমার্সের ব্যবধান উঠে যাচ্ছে, তাহলে উঠে তো গেল বুঝলাম যে ফিজিক্সও পড়ছে, সংস্কৃত পড়ছে, কিন্তু তারপরে সে যখন ইঞ্জিনিয়ারিং পড়তে যাবে বা ডাক্তার বা গ্র্যাজুয়েশন, তখন আসলে তার মেধার মাপকাঠিটা কী হবে? তাহলে পঙ্কজবাবু একটু আগে বললেন সেখানে একটা কমন অ্যাডমিশন টেস্টের কথা। তাহলে এবার বোর্ডের পরীক্ষাটা ডাইলুটেড হচ্ছে, সেটার কোনো মূল্য থাকছে না। আপনি এবার দেশ জুড়ে একটা কমন অ্যাডমিশন টেস্টের কথা ভাবছেন। এবার আপনি ভাবুন যে জওহরলাল নেহরু ইউনিভার্সিটিও ইংরেজি পড়ায়, সিধু কানু বিশ্ববিদ্যালয় ইংরেজি পড়ায়, আপনি একটা কমন অ্যাডমিশন টেস্ট নেওয়ার কথা ভাবছেন যার থেকে আপনি ইংরেজির ছাত্র বাছাই করবেন। আচ্ছা, এবার আমি ইঞ্জিনিয়ারিংয়ের অভিজ্ঞতাগুলো বলছি যে এই কমন অ্যাডমিশন টেস্টে সাকসেস রেট হাইয়েস্ট কাদের? ধরুন আইআইটি জয়েন্ট হয়, আমাদের জয়েন্ট এন্ট্রান্স মেন হয়, আপনি দেখবেন বেসিক্যালি কতগুলো আরবান পকেটসের কোচিং সেন্টার নির্ভর এই সাকসেস রেটটা। ফলে এই যে কোটি কোটি ছেলে মেয়ে বোর্ডের পড়াশোনা পড়ছে, অথচ তার উচ্চশিক্ষার ক্ষেত্রে যখন যাচ্ছে কমন এন্ট্রান্স টেস্ট, এটাও হচ্ছে মার্কিন মডেলে, সেখান থেকে নেওয়া হচ্ছে, এবং সেই মডেলে যে টেস্টটা হবে সেই টেস্টটা কোচিং নির্ভর এবং একটা এলিট এবং আরবান ক্যারেক্টারকে সুবিধা দেওয়ার জন্য এটা পক্ষপাত দুষ্ট একটা শিক্ষানীতি। আমি বলছি এটা মারাত্মক একটা জায়গা। এবং 3 নম্বর জায়গা যদি বলেন যে আপনি যেটা আমরা হাইলাইট করছিলাম যে গ্রেডেড অটোনমি দেওয়ার নাম করে কি অদ্ভুত যে অটোনমি শব্দের এরকম বিকৃতি হয় সুমনবাবু, আমি জানতাম না যে আপনাকে ফাইন্যান্সিয়াল এলিটিজমকে প্রমোট করছে এই শিক্ষানীতি। যদি আমি একটা কথা বলি যে আইআইটিতে যারা পাচ্ছেন, এটা আমি স্বীকার করি যে র্যাট রেসে জিতলেও সে র্যাটই থাকবে, এটা আমি বিশ্বাস করি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম যে আইআইটি পাচ্ছে বা আইআইএম পাচ্ছে তার মেধা কি কোনো প্রশ্নের মুখে? বা যাদবপুর যারা পাচ্ছেন তারা কি প্রশ্নের মুখে? তাহলে এটাও বুঝতে হবে যে তার অনুশীলনটা করতে হবে, কোন মাপকাঠিতে হবে, কোন বিষয় হবে, সেটা তো এখনো নির্ধারণ হয়নি। কিন্তু যদি একটা অল ইন্ডিয়া বেসিসে টেস্ট হয়, আমরা তো বিভিন্ন পরীক্ষাগুলো হয়, সেটা তো আমাদের সর্বভারতীয় স্তরেই সে পরীক্ষাগুলো হয়, আমরা কি অস্বীকার করতে পারি যে না আমরা সর্বভারতীয় স্তরে পরীক্ষা দেব না? তাহলে আমরা একটা সময় সর্বভারতীয় স্তরে পরীক্ষা দিয়ে অগ্রণী ভূমিকা নিয়েছিলাম, আমরা হয়তো এখন পিছিয়ে এসেছি, সেটা অন্য বিষয়, কিন্তু মেধার ক্ষেত্রে সঙ্গে কোনোভাবেই কম্প্রোমাইজের নয়। যারা বলছেন বাণিজ্যিকরণ, অনেক রকম কথা আমি শুনতে পাচ্ছি, খুব স্পষ্ট যে 1 ঘন্টার সময়সীমার মধ্যে এই বিষয়ে বিতর্ক শেষ হবে না এবং বহুস্তরীয় এই বিতর্ক নিয়ে বহুবার আমাদের নিঃসন্দেহে আলোচনায় বসতে হবে। আমি দ্রুত একবার আমাদের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট @IamSuman Dey, আমি দ্রুত কিছু মন্তব্য নেওয়ার চেষ্টা করবো। সাধারণ মানুষ আপনারা কি বলছেন? নারায়ণ সামন্ত লিখছেন, শিক্ষাকে বাস্তবসম্মত ও জীবনমুখী করার জন্য যদি তার মধ্যে পরিবর্তন দরকার হয় তবে তা করাই শ্রেয়। তারক মণ্ডল লিখছেন, এই সিদ্ধান্ত নেওয়ার আগে আমার মনে হয় পরীক্ষামূলকভাবে 1টা বছর দেখা উচিত। সহেলি দেবনাথ লিখছেন, এতে পড়ুয়াদের জন্য সত্যি ভালো হলো। আশিস সিংহ রায় লিখছেন, পদার্থবিজ্ঞান পড়ছে বলে সঙ্গীত ভালোবাসবে না, নতুন শিক্ষানীতিতে এই ধারণা ভেঙে দেওয়া হয়েছে, ভালো পদক্ষেপ। সৌরভ দাস লিখছেন, প্রধানমন্ত্রী যখনই কিছু করেন তাতে রাজনৈতিক স্বার্থ থাকেই। হিতেশ দাস লিখছেন, আমরা শিক্ষাকে বহন করে এসেছি,
হয়তো এবার পরবর্তী প্রজন্ম শিক্ষাকে বাহন হিসেবে নেওয়ার সুযোগ পাবে। সৈকত বসু লিখছেন, শিক্ষার বিপ্লবীদের কাছে একান্ত অনুরোধ যে শিক্ষাকে জ্ঞান ভিত্তিক করে তুলুন। অভিষেক চৌধুরী লিখছেন, রাজ্যের উচ্চশিক্ষার এই অপমৃত্যু রক্ষার জন্য শিক্ষিত সমাজ এগিয়ে আসুন। তন্ময় দাস লিখছেন, এই সিদ্ধান্ত ঠিক হলো না ভুল এত তাড়াতাড়ি বলা সম্ভব নয়। সোহন দাস লিখছেন, সব বিষয়ের মতো এই বিষয়েও সুফল এবং কুফল উভয়ই বর্তমান। জাতীয় শিক্ষানীতি নিয়ে বিতর্কে বারবার উঠে আসছিল ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন, সেটা তৈরির উদ্যোগ নিয়ে বিরোধীরা বলছেন যে এর পিছনে আসলে আছে একদিকে কেন্দ্রীকরণ, অন্যদিকে নিয়ন্ত্রণের চেষ্টা। বিজেপি বলছে সেরাম প্রশ্নই নেই, শুধু উচ্চশিক্ষার ক্ষেত্রে উন্নয়ন এটাই একমাত্র উদ্দেশ্য। আমি দ্রুত একবার এই বিতর্কটা দেখাবো আপনাদের। মোদী সরকারের ঘোষিত নতুন শিক্ষানীতিতে 4 বছরের ডিগ্রি কোর্সের পরই গবেষণার সুযোগ পাবেন পড়ুয়ারা। তবে গবেষণার ক্ষেত্রেও আসছে বদল। এতদিন কলেজ বিশ্ববিদ্যালয় গবেষণার জন্য অনুদান দিত ইউজিসি সহ কয়েকটি সংস্থা, কিন্তু নতুন শিক্ষানীতি অনুযায়ী গুরুত্বপূর্ণ গবেষণায় অনুদান দেওয়ার জন্য তৈরি হচ্ছে নতুন কেন্দ্রীয় সংস্থা, নাম ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন। এর সঙ্গে অনেকে আমেরিকান ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশনের মিল পাচ্ছেন, যদিও দুই সংস্থার মধ্যে একটি কাঠামোগত পার্থক্য রয়েছে। এখান থেকে বিজ্ঞানের জন্য যেমন অনুদান মিলবে, তেমনই মিলবে সমাজ বিজ্ঞানের ক্ষেত্রেও। তবে গবেষণায় অনুদানের জন্য কেন্দ্রীয় সংস্থা তৈরির মধ্যে কেন্দ্রের নিয়ন্ত্রণ কায়েমের চেষ্টা দেখছেন শিক্ষাবিদদের একাংশ। পুরো গবেষণার ব্যবস্থাটা আরো অনেক বেশি একটা কেন্দ্রীভূত করার চেষ্টা হচ্ছে। তার আগে তো বলা হয়েছিল যে তারা সমস্ত গবেষণা বিষয়ে তারা অনুমোদন করবে, সব টাকা তারা দেবে। গবেষণা মানে তো নতুন কিছু করা, নতুন কিছু কি করা যেতে পারে এ তো আগের থেকে তো বলা যায় না। একই সুরে সরব বিরোধীরাও। তাদের প্রশ্ন, বিভিন্ন রাজ্যের বিশ্ববিদ্যালয়ে উচ্চমানের গবেষণা হয়, কিন্তু তাতে অনুদান দেওয়ার জন্য কেন্দ্রীয় সংস্থা তৈরি করে কি এবার গবেষণার উপর খবরদারি করতে চাইছে মোদী সরকার? রাজ্যের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, রাজ্যের যে কলেজগুলো আছে, সেগুলোর কি হবে? এখন তো রাজ্যের বিশ্ববিদ্যালয় যেমন কলকাতা, যাদবপুর, এরকম উচ্চ শ্রেণীর গবেষণা করে, স্বাধীনভাবে গবেষণা করার সুযোগ সেটা নষ্ট হয়ে যাবে। ওরা হয়তো এ নিয়েও রিসার্চ করতে বলতে পারে যে সত্যি দেখো মোদী যেরকম বলেছে গণেশের হাতির মাথা, সেটার পিছনে প্লাস্টিক সার্জারির অবদান ছিল কিনা প্রাচীন ভারত। বিরোধীরা বলছে মোদী সরকারের বিরুদ্ধে শিক্ষায় হস্তক্ষেপের অভিযোগ নতুন নয়। নালন্দা বিশ্ববিদ্যালয়ের পরিচালন সমিতি থেকে অমর্ত্য সেন, সুগত বসুদের সরিয়ে অরবিন্দ শর্মা, লোকেশ চন্দ্রদের বসানো, ইন্ডিয়ান কাউন্সিল অফ হিস্টোরিক্যাল রিসার্চের আরএসএস ঘনিষ্ঠ বলে পরিচিত ওয়াই সুদর্শন রাওকে নিযুক্ত করা, কিংবা পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার চেয়ারম্যান পদে বিজেপি নেতা গজেন্দ্র চৌহানের নিয়োগ শিক্ষায় গৈরিকীকরণের চেষ্টার নজির বলেই অভিযোগ বিরোধীদের। এই প্রেক্ষাপটে ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন গঠনের সিদ্ধান্ত নিয়েও সরব তারা। প্রত্যেক ইউনিভার্সিটি বা হায়ার ইনস্টিটিউট অফ লার্নিং তার একটা নির্দিষ্ট ম্যান্ডেট থাকে এবং তারা সেখানকার বৈচিত্র্য অনুযায়ী সেই ম্যান্ডেট তৈরি করবে। ও দিল্লিতে বসে 4টে লোক কি বুঝবে এখানে বিদ্যাসাগর নিয়ে আমি কি গবেষণা করব? গবেষণা কোনোদিন ডিকটেট করে হয় নাকি? হিটলার গবেষণা ডিকটেট করে করিয়েছিলেন, সেই ব্যবস্থা চালু করতে চাইছেন নরেন্দ্র মোদী। বিজেপি অবশ্য এই অভিযোগ মানতে নারাজ। ঠিক করেছে, কারণ গবেষণার নামে কোটি কোটি টাকা নয়ছয় হতো, গবেষণার ফল বেরোতো অষ্টরম্য। কেন্দ্রীয় রিসার্চ ইনস্টিটিউটের মাধ্যমে সারা দেশ যদি একটা রিসার্চের পরিকল্পনা নিয়ে রিসার্চ বিভিন্ন ইউনিভার্সিটিতে হয়, সেটা অনেক বেশি ফলদায়ক হবে, অনেক বেশি দেশের পক্ষে মঙ্গলদায়ক হবে। সব মিলিয়ে শিক্ষানীতির বিভিন্ন বিষয়ের মতো গবেষণা ক্ষেত্রে গঠিত নতুন এই সংস্থা নিয়েও চলছে চর্চা। কৃষ্ণেন্দু অধিকারী ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। কোভিড এবং কোভিড গত 24 ঘন্টায় শুধুমাত্র এই রাজ্যে আক্রান্ত হয়েছেন 2434 জন এবং আমরা হারিয়েছি 46 জন সহনাগরিককে, অর্থাৎ মারা গেছেন 46 জন শুধু গত 24 ঘন্টায়। এটা সর্বোচ্চ ফিগার, অর্থাৎ দুর্ভাগ্যজনক একটা রেকর্ড। এর পাশাপাশি যেটা আরো চিন্তার সেটা হচ্ছে ওই একটি বেডের জন্য দৌড়, সেটা কিন্তু চলছে এবং সেই দৌড়ে একেবারে সাধারণ মানুষ থেকে অবসরপ্রাপ্ত বিচারক কারুর মুক্তি নেই। আমি প্রথম আপনাদের সামনে যে প্রতিবেদনটা রাখবো সেটা হচ্ছে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে গিয়েও চিকিৎসা পেলেন না একজন অবসরপ্রাপ্ত বিচারক। নিঃসন্দেহে দুর্ভাগ্যে তিনি নিজে অবসর নিয়েছিলেন, সারা জীবন বিচারক হিসেবে তার অবদানের পর এখন তার পুত্র তিনিও বিচারক, না তিনি চিকিৎসা পেলেন না, এমনই অভিযোগ পরিবারের।
দেশে দাবানলের মতো ছড়াচ্ছে করোনা, আর তাকে ঘিরে নিত্য নতুন যে খবর সামনে আসছে তাতে উদ্বেগ আতঙ্ক আরও বাড়ছে। কখনো ঘন্টার পর ঘন্টা বাড়িতেই পড়ে থাকছে মৃতদেহ, কখনো নিছক করোনা হয়েছে এই সন্দেহে রোগীকে অ্যাম্বুলেন্সে তুলতে সাহায্য করছেন না কেউ। আর এই প্রেক্ষাপটে সামনে এলো আরও এক চাঞ্চল্যকর অভিযোগ। করোনায় আক্রান্ত অবসরপ্রাপ্ত বিচারক, হাসপাতালে গিয়েও হলো না চিকিৎসা, অ্যাম্বুলেন্সে পড়ে থেকেই মৃত্যু হলো তাঁর। চাঞ্চল্যকর অভিযোগ অবসরপ্রাপ্ত বিচারকের পরিবারের। আমার বাবাকে নিয়ে অ্যাম্বুলেন্স 8 ঘন্টা দাঁড়িয়েছিল, সেই অবস্থায় বাবা বসে আছে অ্যাম্বুলেন্সের মধ্যে। বসে থাকার পরে যখন মানে অবস্থাটা ডিটোরিয়েট করা শুরু করে, সেই সময় আমি বলছি যে আপনারা এই সমস্ত কি শুরু করছেন, এই তো পেশেন্ট তো এখনই মারা যাবেন। তখন বলছি যে এই তো হয়ে গেছে, আপনারা চলে আসুন এখানটাতে। একবার বাবার নাম বলুন, বাবার নাম বলুন, অমুকের নাম বলুন, এখানটাতে কোথায় থাকেন বলুন, এই সমস্ত করে আরো 5-10 মিনিট কাটিয়ে দিল। আমি গিয়ে দেখলাম বডি পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে। 75 বছরের পরেশচন্দ্র বর্মন জলপাইগুড়ি 6th ইন্ডাস্ট্রিয়াল ট্রাইব্যুনালের বিচারক ছিলেন। বড় ছেলেও বিচারক, কর্মসূত্রে থাকেন আন্দামানে। এই পরিবারের সদস্যরাই যাদবপুরের কেপিসি মেডিকেল কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুলেছেন। মৃত অবসরপ্রাপ্ত বিচারকের পরিবারের দাবি, সর্দি কাশি সহ নানান উপসর্গ নিয়ে গত 27শে জুলাই কলকাতার একটি নার্সিংহোমে ভর্তি হন পরেশচন্দ্র বর্মন। 29শে জুলাই তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরপর নার্সিংহোম কর্তৃপক্ষ অবসরপ্রাপ্ত ওই বিচারককে কেপিসি মেডিকেল কলেজে রেফার করে। রাত 9:30টার সময় তাঁকে নিয়ে কেপিসি মেডিকেল কলেজে পৌঁছন পরিবারের সদস্যরা। তাঁদের দাবি, শুরুতেই কেপিসি কর্তৃপক্ষ জানায় পরেশচন্দ্র বর্মনকে ভর্তি করানোর ব্যাপারে স্বাস্থ্য দপ্তর থেকে কোনো নির্দেশিকা পৌঁছয়নি। কথাবার্তায় প্রায় 40 মিনিট সময় পেরিয়ে যায়। পরিবারের দাবি, কেপিসি কর্তৃপক্ষ জানায় স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা মিলেছে, কিন্তু এরপরও অবসরপ্রাপ্ত ওই বিচারককে ভর্তি করানো যায়নি। অভিযোগ, অ্যাম্বুলেন্সেই তাঁকে দেখে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় রোগীকে ভেন্টিলেশনে দিতে হবে, কিন্তু আইসিইউর বেড ফাঁকা নেই। পরিবারের দাবি, এভাবেই প্রায় 3 ঘন্টা কেটে যায়। ততক্ষণে অবসরপ্রাপ্ত বিচারক পরেশচন্দ্র বর্মনের শারীরিক অবস্থার আরো অবনতি ঘটে। পরিবারের লোকেদের দাবি, অ্যাম্বুলেন্সে অচৈতন্য হয়ে পড়েন তিনি, কিন্তু কেউ তাঁকে পরীক্ষা করেননি। এরপর নিয়ে যাওয়া হয় এমআর বাঙুর হাসপাতালে। সেখানে অবসরপ্রাপ্ত ওই বিচারককে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এখানেই হয়রানি শেষ নয়। পরিবারের সদস্যদের দাবি, পরেশচন্দ্র বর্মনের মৃতদেহ মর্গে রাখার অনুরোধ খারিজ করে বাঙুর কর্তৃপক্ষ জানায় কেপিসি মেডিকেল কলেজ থেকে ডেথ সার্টিফিকেট নিয়ে আসতে হবে। তারা কেন তাদের মর্গে মৃতদেহ রাখতে পারছে না, জানাতে হবে তার কারণও। পরিবারের দাবি, অ্যাম্বুলেন্সে মৃতদেহ রেখে তারা বাঙুর থেকে কেপিসিতে দৌড়ন। সমস্ত নথিপত্র ঠিক করে তারা যখন বাঙুর হাসপাতালে ফেরেন তখন মাঝরাত পেরিয়ে গেছে। পরিবারের দাবি, সব নথি দেখে স্বাস্থ্য দপ্তরের ছাড়পত্র আসার পর অবসরপ্রাপ্ত বিচারকের মরদেহ মর্গে রাখতে সম্মত হয় বাঙুর কর্তৃপক্ষ। আমি আবার গেলাম কেপিসিতে। কেপিসি আমাকে একটা এনওসি ধরালো, মানে আমারই এনওসি, ওরা টাইপ করে আমাকে দিল। তারপরে আমার কোভিড রিপোর্টটা দিল। তারপরে যেই সার্টিফিকেটটা দিল তাতে বলল যে না, এটা মারা যাওয়ার পরে ওনারা এখানটাতে এসছেন। আমি বাধ্য সেই সময় ওটা নিতে, কারণ আমি বাবার ডেড বডি নিয়ে কোথায় যাব, আমি একা। তখন রাত্রি 2-3টে বেজে গেছে। যদিও গোটা বিষয়টি নিয়ে কেপিসি কর্তৃপক্ষের দাবি, মৃত অবস্থাতেই আনা হয়েছিল পরেশচন্দ্র বর্মনকে। রোগী নিজে অবসরপ্রাপ্ত বিচারক, বড় ছেলে বিচারক পদে রয়েছেন, আর তিনি করোনা আক্রান্ত হওয়ার পর যদি এমন হয়রানির অভিযোগ ওঠে, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে, তাদের কি হবে? এই প্রশ্নই সকলের মুখে মুখে। সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। একটা বেডের জন্য হাসপাতালে হন্যে হয়ে দৌড়। এই দৌড় কিন্তু থামছে না। সাধারণ মানুষ থেকে বিচারক সবাইকে এই দৌড়ে সামিল হতে হচ্ছে এবং দুর্ভাগ্যজনক পরিণতি হচ্ছে বহু ক্ষেত্রে। নিউমোনিয়ার রোগী 8 ঘন্টা ধরে 7টা হাসপাতালে ঘুরেও বেড পাননি এবং শেষ পর্যন্ত অসহায় অবস্থায় অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাঘাযতীনের এক বাসিন্দা। দুর্ভাগ্য। 8 ঘন্টায় 7টি হাসপাতাল ঘুরেও মেলেনি বেড। সারা রাত রাস্তায় ঘুরে ভোরে অ্যাম্বুলেন্সে মৃত্যু নিউমোনিয়া আক্রান্ত রোগীর। করোনা সংক্রমণ নিয়ে চারপাশে যখন ভয়ের পরিবেশ, তখন চাঞ্চল্যকর এই অভিযোগ তুলেছে বাঘাযতীনের একটি পরিবার। প্রবল শ্বাসকষ্ট নিয়ে রাত্রির 8টা থেকে পরদিন ভোর 4টে পর্যন্ত 8 ঘন্টা কলকাতা শহরের 2টি সরকারি হাসপাতাল এবং 5টি বেসরকারি হাসপাতালের দরজায় ঘুরেও মেলেনি বেড। 8ম হাসপাতালে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সে ওঠার মুখে প্রাণ হারান বাঘাযতীনের বাসিন্দা তরুণী। মৃতার নাম পিয়ালি সরকার। বাঘাযতীনের বাসিন্দা, বছর 36-এর পিয়ালি কিছুদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। 21শে জুলাই তার কোভিড অ্যান্টিবডি টেস্ট হয়, রিপোর্ট আসে নেগেটিভ।
পরে পরীক্ষায় পিয়ালির নিউমোনিয়া ধরা পড়ে। তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করতে বলেন চিকিৎসক। পরিবারের সদস্যদের দাবি 24শে জুলাই রাত 8:30টার সময় প্রথমে ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে যান তাঁরা, কিন্তু কর্তৃপক্ষ জানিয়ে দেয় ভর্তি করা যাবে না। রাত 9টা নাগাদ আরেকটি হাসপাতালে যায় পিয়ালির পরিবার। অভিযোগ 1 ঘন্টা অপেক্ষার পর হাসপাতাল জানায় কোনো বেড নেই। ওই রাতে আমার স্ত্রীকে নিয়ে ঘুরে এটাই বুঝতে পারলাম যে মানুষের কোনো আর চিকিৎসা বলতে আর কোনো হসপিটালে গেলে মানুষ পাবে না, এটাই আমার অভিজ্ঞতা হলো। পরিবারের সদস্যদের অভিযোগ রাত 10:30টার সময় পিয়ালিকে নিয়ে যাওয়া হয় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে, সেখানেও বেড নেই বলে জানিয়ে দেওয়া হয়। রাত 12:30 পিয়ালিকে নিয়ে যাওয়া হয় একটি সরকারি হাসপাতালে। পরিবারের সদস্যদের দাবি ওই সরকারি হাসপাতাল কর্তৃপক্ষ জানায় স্বাস্থ্য ভবনের নির্দেশ ছাড়া ভর্তি করানো যাবে না, অক্সিজেনের ব্যবস্থাও করা হয়নি বলে অভিযোগ। মৃতের পরিবারের সদস্যদের দাবি রাত 1:30টার সময় বাঘাযতীনের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় পিয়ালিকে, কিন্তু সেখানে গিয়েও লাভ হয়নি। রাত 3:30 বাঘাযতীনের আরেকটি বেসরকারি হাসপাতালের এমার্জেন্সিতে ঢোকানো হয় পিয়ালিকে। পরিবারের দাবি সিটি স্ক্যানের পর পিয়ালির করোনা হয়েছে সন্দেহে অন্যত্র নিয়ে যেতে বলা হয়। ভোর 4টের সময় পিয়ালিকে নিয়ে যাওয়া হয় বাঘাযতীনের একটি সরকারি হাসপাতালে। পরিবারের দাবি চিকিৎসা চালু হলেও রোগীর অবস্থার অবনতি হওয়ায় অন্যত্র নিয়ে যেতে বলে হাসপাতাল কর্তৃপক্ষ। পরিবারের সদস্যদের দাবি 25শে জুলাই ভোরে ঠাকুরপুকুরের এক নার্সিংহোমের সঙ্গে তাঁরা যোগাযোগ করেন, কিন্তু বাঘাযতীনের হাসপাতাল চত্বরে অ্যাম্বুলেন্সে তোলার সময় মৃত্যু হয় পিয়ালির। আমি 3টের সময় ফোন করেছিলাম, ভোর 3টের সময় ফোন করেছিলাম। 3টে থেকে 3:15 পর্যন্ত আমি ফোন করে গেছি, সমানে বলে গেছে অল লাইনস আর বিজি, আপনার নাম্বারটি অপেক্ষার প্রথম সারিতে রাখা হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব উত্তর দেওয়া হবে। 15 মিনিট ধরে যখন এগুলো বলেই গেছে আমি তারপরে ফোন কেটে দিয়েছি, আর ফোন করিনি। পরের দিন সকাল 10টার সময় ওই নাম্বার থেকে ফোন করে আমাকে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনি কালকে ফোন করেছিলেন, আপনাদের বাড়ির সবাই সুস্থ আছেন? তখন উত্তর দিলাম সবাই সুস্থ, কিন্তু আমাদের যে রোগী আছে তিনি এক্সপায়ার করেছেন। কিন্তু কেন 7টি সরকারি বেসরকারি হাসপাতালে গিয়েও এক মহিলাকে এভাবে অকালে চলে যেতে হলো? এক এক হাসপাতালের এক এক যুক্তি। কারোর বক্তব্য রোগীর পরিবারের তরফে লিখিত অভিযোগ পেলে খতিয়ে দেখব, আবার কারোর দাবি ওই রোগীর কোনো রেকর্ড হাসপাতালে নেই। যদিও রোগীর পরিবারের অভিযোগ 8টি হাসপাতাল ছাড়াও পিয়ালি সরকারকে ভর্তি করার জন্য ফোনে যোগাযোগ করা হয়েছে আরো 9টি বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমের সঙ্গে। প্রতিটি থেকেই বেড নেই বলে জানানো হয়। এই বিষয়ে যথাযথ তদন্তের দাবি করেছে মৃতের পরিবার। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। বঙ্গ রাজনীতি হারালো প্রিয় ছোটদাকে। প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র প্রয়াত, তার প্রয়াণে শোকের ছায়া রাজ্য রাজনীতিতে। তার হাত ধরে বঙ্গ রাজনীতিতে কংগ্রেসের উত্থানও ঘটেছে, আবার পতনও হয়েছে। হাতের তালুর মতো চেনা বঙ্গ রাজনীতির ময়দানে একসময় প্রতিটি ব্লকে তার অসংখ্য অনুগামী ছিল। আবার সেই তিনিই যখন কংগ্রেস ছেড়ে তৃণমূলে গেছেন, তখন ছোটদার আচরণে ব্যথিত হয়েছেন আদ্যন্ত কংগ্রেসীরা। মমতা বন্দ্যোপাধ্যায়কে একসময় বোনের মতো স্নেহ করতেন যিনি, সেই তাঁরই আমলে কংগ্রেস ছেড়ে তৃণমূল গড়েছিলেন মমতা। বঙ্গ রাজনীতির এক অধ্যায়ের সমাপ্তি ঘটল, প্রয়াত হলেন সোমেন মিত্র। আর কংগ্রেসের ছোটদা মানেই 45 নম্বর আমার স্ট্রিট, সোমেন মিত্রর আদি বাড়ি। প্রদেশ কংগ্রেসের সুদীর্ঘ এক অধ্যায়ের সূচনা হয়েছিল এই ঘর থেকেই। 45 নম্বর আমার স্ট্রিটের এই বাড়ির এই ঘরের এই চেয়ারে বসেই দীর্ঘদিন সোমেন মিত্র রাজনৈতিক ক্রিয়াকলাপ চালাতেন। আজকে এই ঘর রয়েছে চেয়ার, কিন্তু নেই ছোটদা। এই জায়গাটা থেকেই ছোটদার বা সোমেনদার আর কি উত্থান, এখান থেকেই তিনি সারা বাংলায় তার প্রভাব বিস্তার করেছিলেন। 19 বছর পর শেষবারের মতো কংগ্রেসের ছোটদা ফিরলেন তার পুরনো পাড়ায়। তাকে ঘিরে আবেগের বাঁধ ভাঙল স্থানীয় বাসিন্দাদের। 1972 থেকে 2006 সালের মধ্যে 7 বার এই শিয়ালদা কেন্দ্র থেকেই বিধায়ক হয়েছেন সোমেন। উনাকে চিনেছি যখন তিনি রাজনীতিবিদ হননি, তখন থেকে চিনি, এবং মানুষ হিসেবে খুব ভালো ছিলেন। প্রয়োজনে অপ্রয়োজনে যখনই ওনার কাছে গেছি কখনো উনি ফেরান। সালটা 2001। 19 বছর আগে আমার স্ট্রিটের বাড়ি ছেড়ে লোয়ার অরন স্ট্রিটের ফ্ল্যাটে চলে আসেন সোমেন। তারপর এই বাড়ি থেকেই তার যাবতীয় রাজনৈতিক কর্মকাণ্ড। এই ফ্ল্যাটের দরজায় ঢুকেই সোমেন মিত্রকে বসতে দেখা যেত এই চেয়ারে। সোমেন মিত্রর বসার চেয়ার, যখনই কেউ আসতেন বাইরে থেকে সোমেন মিত্র এই চেয়ারই বসতেন। আজকে একদম শূন্য।
শুধু স্মৃতিটুকু পড়ে আছে। এখানে যে ছবিগুলো দেখা যাচ্ছে, কোথাও রাহুল গান্ধীর সঙ্গে ছবি, কোথাও জনসভার ছবি, কোথাও আবার ব্রিগেডের ছবি। পরিবার সূত্রে খবর, 21শে জুলাইয়ের আগে এখান থেকেই শেষবারের জন্য সিঙ্গুরের বাড়িতে যান সোমেন মিত্র। অসুস্থ হয়ে সেখান থেকে বেলভিউতে, সেখান থেকে ফিরল তাঁর মৃতদেহ। সোমেন মিত্র মানেই কংগ্রেসের এক অধ্যায়। একসময় তার বহু অনুগামীই বলতেন, অতুল্য ঘোষের পর বঙ্গ কংগ্রেসে এমন দক্ষ সংগঠক আর দেখা যায়নি। তাঁর হাত ধরে 1995 সালে কলকাতা পুরসভা দখলের কাছাকাছি চলে গিয়েছিল কংগ্রেস। তাঁর হাত ধরে বিধানসভায় 82টি আর লোকসভায় 9টি আসনে জিতেছিল কংগ্রেস। আবার 1998 সালে লোকসভা ভোটে এই সোমেন মিত্রর নেতৃত্বেই মাত্র একটি আসন জিতেছিল কংগ্রেস। একটা সময় সোমেন শিবিরের সঙ্গে প্রিয় শিবিরের যেমন লড়াই ছিল, তেমনি সোমেন প্রিয় কাঁধে কাঁধ রেখে বঙ্গ রাজনীতিতেও ঝড় তুলেছিলেন। সেই সময় তাদের সঙ্গী ছিলেন রাজনীতির তরুণ তুর্কি সুব্রত মুখোপাধ্যায়। সোমেন সাথে আমরা বহুদিন রাজনীতি করেছি এবং সোমেনের জিনিসটা, তার সততা, সাহস কংগ্রেস রাজনীতিতে একটা আদর্শ জায়গায় নিয়ে গিয়েছিল। সেই সময় নকশাল আন্দোলন, সেই সময় বুক চিতিয়ে ওরই ছত্রছায়া আমরা তখন নকশাল আন্দোলনকে রুখবার চেষ্টা করেছি। খুব দুর্দিন থেকে আমরা একসাথে রাজনীতি করেছি। আগেই প্রিয়তা চলে গেছে, এখন সোমেন চলে গেল। 1996 সালের বিধানসভা ভোটে কংগ্রেসের টিকিট বন্টন নিয়ে দিল্লিতে বঙ্গ কংগ্রেসে দুই গোষ্ঠীর দ্বন্দ্ব তুঙ্গে পৌঁছেছিল। তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিবিরের তীব্র আপত্তি উপেক্ষা করে অধীর চৌধুরী, শঙ্কর সিংহ, মৃণাল সিংহ রায়, সুলতান আহমেদকে টিকিট পাইয়ে দিয়েছিলেন সোমেন মিত্র। কিন্তু পরবর্তীকালে অধীর চৌধুরীর সঙ্গে দূরত্ব তৈরি হয়। কিন্তু সোমেনের মৃত্যুর পর তাঁর প্রতি নিজের ভালোবাসা, শ্রদ্ধার কথা লুকিয়ে রাখেননি অধীর চৌধুরী। আমি যে কংগ্রেস রাজনীতিতে পদার্পণ করেছিলাম সেটা শুধুমাত্র সোমেন মিত্রের হাত ধরে। তিনি আমাকে জনপ্রতিনিধি হওয়ার জন্য সুযোগ দিয়েছিলেন, তাই আমি কখনো এমএলএ হয়েছি, কখনো এমপি হয়েছি। আজ আমার যে রাজনৈতিক পরিচিতি, সে রাজনৈতিক পরিচিতির পিছনে সব থেকে বড় অবদান শ্রী সোমেন মিত্র মহাশয়ের। লোকসভা ভোটের আগে সবাইকে চমকে দিয়ে অধীর চৌধুরীকে সরিয়ে সোমেন মিত্রকে প্রদেশ কংগ্রেস সভাপতির আসনে বসান রাহুল গান্ধী। তাঁর প্রয়াণে কংগ্রেসের প্রাক্তন সভাপতি টুইট করে বলেছেন, কঠিন এই সময় সোমেন মিত্রের পরিবার ও বন্ধুদের ভালোবাসা ও সমবেদনা জানাই, তাকে শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে স্মরণ করব। শোকবার্তা পাঠিয়েছেন প্রিয়াঙ্কা মনমোহন সিংহ। বৃহস্পতিবার বেলভিউ থেকে সোমেন মিত্রের মরদেহ শেষবারের জন্য নিয়ে যাওয়া হয় প্রদেশ কংগ্রেস দপ্তরে। একদা সহকর্মীকে শেষ শ্রদ্ধা জানাতে আসেন সুব্রত মুখোপাধ্যায়। রাজনৈতিক মতাদর্শ ভিন্ন, কিন্তু তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে যৌথ আন্দোলনের জন্য বাম কংগ্রেস কাছাকাছি এসেছে। তারও আগে থেকে অবশ্য বামেদের সঙ্গে সৌজন্যের সম্পর্ক সোমেন মিত্র। দীর্ঘ বাম জমানায় তাদের বিরুদ্ধে বহু আন্দোলন করেছেন সোমেন মিত্র, কিন্তু তাতে ব্যক্তিগত সম্পর্ক কখনো ক্ষুণ্ণ হয়নি। পারস্পরিক শ্রদ্ধাতেও কখনো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার আঁচ পড়েনি। সোমেন মিত্রর প্রয়াণে শোকাহত বাম নেতৃত্ব। এই একটা সময় যখন এদের দরকার ছিল, এটা একটা বিরাট ক্ষতি, আমরা গভীরভাবে শোকাহত। কিন্তু আমরা চেষ্টা করব তিনি যে প্রচেষ্টা নিয়েছিলেন, যার অংশীদার ছিলেন, সেই কাজ আমরা যাতে সুসম্পন্ন হয় তার চেষ্টা করি। প্রয়াত প্রাক্তন সহকর্মীকে শেষ শ্রদ্ধা জানাতে এদিন বিধানসভায় উপস্থিত হন মুখ্যমন্ত্রী। কিন্তু সোমেন মিত্রর মরদেহ নিয়ে যেতে অনেকটা সময় লেগে যায়। এর মধ্যে সমস্ত ব্যবস্থাপনা করে সেখান থেকে চলে যান মমতা। দুপুর 1টার পর বিধানসভায় পৌঁছয় সোমেন মিত্রর মরদেহ। শেষ শ্রদ্ধা জানান বিধায়করা। শেষ বিকেলে নিমতলা মহাশ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয় সোমেন মিত্র। এর সঙ্গে সঙ্গে শেষ হল বাংলার কংগ্রেসি রাজনীতির এক অধ্যায়। প্রকাশ সিনহা, সঞ্চয়ন মিত্র, অরিত্রিক ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ।